আসসালামু আলাইকুম। এসএসসি 25 বাজার শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে আমরা টাইপ ভিত্তিক 500 এমসিকিউ এবং সৃজনশীল করব। সো আজকে হচ্ছে কিন্তু পার্ট 1। সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো, আসো। ওই ক্লাস কি শুরু হয়েছে আমার? আমি দেখতে পারতেছি আমার ক্লাস তো স্টার্ট হয়েছে, রাইট? আসো, নোটিফিকেশনটা অন করে দিই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? সবাই ভালো আছো তোমরা? ভালো। কেমন আছো সবাই? কেমন আছো প্রত্যেকে? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসো সবাই, খাতা কলম নাও। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? ওসমান নূর মঈন ভাইয়া পটুয়াখালী আসলে কি দেখা করবেন? তুমি কি পটুয়াখালীর? বাহ, কি বলো? আচ্ছা, ইনশাল্লাহ যদি বলো তাহলে অবশ্যই দেখা করব, কেন করব না? হুম, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। হুম, আচ্ছা, আসো শুরু করবো এখনই, হ্যাঁ? আসো, তো সবাই একটু কাইন্ডলি জয়েন করো সবাই। আচ্ছা তাহলে রেডি, 1 2 3 আমরা তাহলে শুরু করতেছি ভাইয়া। তো আমরা শুরু করি, হ্যাঁ? প্রথমে আসে আমরা টাইপ ভিত্তিক 500 এমসিকিউর ভিতরে প্রথম আসে কিন্তু ভাইয়া টাইপ 1। টাইপ 1 ভাইয়া কি রিলেটেড দেখবো, মানে কি রিলেটেড একটু দেখো। এনে বলছে এত সেন্টিমিটার কিউব, এই যে সেন্টিমিটারের মাথায় 3 আছে মানে ঘন সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার কিউব আয়তনে, তার মানে এটা হচ্ছে কিন্তু আয়তন, মানে এটা হচ্ছে কিন্তু ভাইয়া ভি এর মান। আয়তনকে আমরা জানি ভি দ্বারা প্রকাশ করে। আয়তনের একক হচ্ছে কি? ঘন। আয়তনের তো ঘন, আবার তোমার বর্গের ক্ষেত্রে তো তোমার হয় কি, ওই যে তোমার স্কয়ার, রাইট? আয়তনের ক্ষেত্রে তোমার এই যে ঘন মানে হচ্ছে কিন্তু ভাইয়া কিউব, আর বর্গের ক্ষেত্রে লেখা হয় তোমার স্কয়ার। তাহলে এত আয়তনে পানির ভর কত, মানে এম সাইজ। যেহেতু এটা পঞ্চম অধ্যায়, তোমরা কিন্তু একটা কমন সূত্র জানো, ঘনত্বের একটা সূত্র আছে, কমন একটা সূত্র ভাইয়া, সেটা হচ্ছে কি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, রাইট? তোমরা কিন্তু এই সূত্রটা সবাই জানো, যে ঘনত্বের একটা কিন্তু সূত্র আছে। আমি একটু দেখাই তোমাদেরকে, যে ঘনত্বের যে সূত্রটা সেটা হচ্ছে কি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এই জিনিসটা কিন্তু সবাই জানো। তাহলে আমরা যদি একটা কাজ করতে পারি, দেখো এখানে কি চাইছে, দেখো এখানে খেয়াল করো, এখানে ভর কত, ভর চাইছে। ভর যদি চায় এখানে, ভর যদি চায়, ভরকে কিন্তু আমরা জানি এম দ্বারা প্রকাশ করে, এটা 1 চিন্তা করো, আর আর গুণ করো, তাহলে এম আকে এম রো বি, ওকে। তাহলে বা এম ইজ ইকুয়াল টু, এই রো এর মান কত ভাই দেখো তো, রো এর মান কত? পানি বলছে, পানির ক্ষেত্রে কিন্তু আমরা জানি, পানির ক্ষেত্রে জানি কিন্তু ভাই আমরা এই যে ঘনত্বর, যেটা ঘনত্বর একক মানে হচ্ছে কিন্তু কত জানি, কেজিতে 1000। 1000 পানির ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা সবাই জানি। তাহলে দেখো খেয়াল করো, এই পানির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কিন্তু 1000 কেজি মিটার পার কিউব, রাইট? তুমি অপশনের দিকে তাকাবা, এটা কি কেজিতে আছে না গ্রামে আছে? অপশনের দিকে তাকাও, তুমি জানো 1000, তুমি কিন্তু এখানে তোমার রো এর জায়গায় 1000 বসাইতে হবে, আমি জানি। বাট তুমি অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু গ্রাম আছে। আরো একটা বিষয়, এখানে কিন্তু সেন্টিমিটার আছে, মিটারে কিন্তু নাই। তুমি জানো পানির যেই তোমার ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব। এই যে পানির যে ঘনত্বটা আমরা কি জানি, পানির ঘনত্ব হইছে
1000 কেজি মিটার পার কিউব। তাহলে এই 1000 কেজি যদি গ্রামে থাকতো তাহলে গ্রামে থাকলে সেন্টিমিটার পার কিউব। খেয়াল করো, কেজিতে থাকলে মিটার পার কিউব, গ্রামে থাকলে সেন্টিমিটার পার কিউব। তাহলে ওটা তো সেন্টিমিটার কিউবই আছে, গ্রামে তোমার নিতে হবে। তাহলে কেজি থেকে তোমার গ্রামে আসতে হবে, কেজি থেকে গ্রামে আসতে হবে। কেজি বেশি বুঝায় না গ্রাম বেশি বুঝায়? কেজি বেশি বুঝায় না গ্রাম বেশি বুঝায়? কেজি বেশি বুঝায়, গ্রামটা কম বুঝায়। তাহলে তুমি বেশি থেকে কমের দিকে যাবা। আমরা নর্মালি কিন্তু জানি এই জিনিসটা, যে বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে কিন্তু ভাগ করি, এই ক্ষেত্রে উল্টা। এই ক্ষেত্রে কিন্তু তোমার কি করতে হবে? গুণ দিতে হবে। তাহলে কতর সাথে তুমি গুণ দিবা? গুণ দিবা না কি করবা বলো? তাহলে এখানে তুমি কেমনে কি করবা বলো? আমরা এই জিনিসটা কিন্তু জানি যে কেজি থেকে তুমি গ্রামে আসবা, তার মানে বেশি থেকে কম। আমরা বাস্তবে তোমার বেশি থেকে, আমরা যদি কমের দিকে যেতে চাই, বেশি থেকে কমের দিকে যদি যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করে থাকি বলতো? বাস্তবে বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য ভাগ করে থাকি। কিন্তু এখন তাহলে তুমি যদি এই ক্ষেত্রে তোমার উল্টা, এই ক্ষেত্রে বলছি কিন্তু তোমার গুণ দিতে হবে। তাহলে বিষয়টা একটু খটকা লাগতেছে আমার কাছে। 1000 কেজি না? আচ্ছা, কেজি থেকে তোমার তো গ্রামে আসতে হবে, তাই না? কেজি থেকে তো তোমার গ্রামে আসতে হবে। আচ্ছা, গ্রামে কত? কেজিতে তোমার হচ্ছে কিন্তু পানির 1000 কেজি মিটার পার কিউব। গ্রামে তো ওরা দিছে 1 দিছে, কেন বলো তো? 1000 দ্বারা কি ভাগ করছে বলো, আমাকে একটু জানাও তো। এক্ষেত্রে কাজটা করলো কি, আমাকে একটু জানাও বা ভাইয়া, জানাও এই জিনিসটা কেন 1 দিল বলো তো? কেন 1 দিছে? আমার কোশ্চেন হয়েছে এখানে যে কেন ওরা 1 দিছে, কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা আমাকে কেন এখানে ঘনত্ব 1 হবে? কেন কেউ বলতে পারবা? এই 1 হইবে কেন? 1000 ছিল পানির, আমরা কিন্তু জানি 1000 কেজি। তাহলে কেজি থেকে আমরা জানি গ্রামে যাওয়ার জন্য, বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে কি করি? আমরা বাস্তবে কি করি? বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য ভাগ করি। এক্ষেত্রে উল্টা বলছি না, গুণ দিতে হবে। তাহলে 1000 এর সাথে তোমার মেইনলি 1000 এরকম গুণ দিতে হয়, কিন্তু এখানে 1 কেন হয়েছে বলো তো? ভাগ করছে 1000 দ্বারা। আচ্ছা, এটা একটু ডিফারেন্স আমি জানি না শিওর। তাহলে এখানে দেখো, তোমার কেজি থেকে তুমি গ্রামে আসবা, কেজি থেকে গ্রামে আসবা, তো এই জন্য তোমার এখানে কি করছে? 1000 দ্বারা কিন্তু ভাগ দিচ্ছে, মানে 1 কেজি সমান সমান 1000 গ্রাম। সো যাই হোক, ধরে নিলাম। তাহলে এখানে তোমার এই 1 কেজিতে যদি 1000, 1 কেজি সমান সমান 1000 গ্রাম, ঠিক আছে? তাহলে এখন আমাদের বের করতে হবে কিন্তু গ্রামে, এই জন্য তোমার কি করতে হবে? 1000 দ্বারা এখানে যে যত কেজি আছে 1000 কে 1000 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া? 1 আসে। তাহলে 1 গ্রাম হবে। যাই হোক, ধরে নিলাম। তাহলে রো এর মান হয়েছে কিন্তু 1। আয়তন কত? 20 সেন্টিমিটার কিউব। 20 সেন্টিমিটার কিউব, হ্যাঁ 20 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে কি হবে? বি, এখানে হবে কিন্তু 20 হবে। তাহলে তুমি চিন্তা করো, এটাও কিন্তু গ্রামে আর এটাও সেন্টিমিটারে আছে। তাহলে দেখো, অতএব m = 20 × 20, এই হবে आंसर। ওকে, এখন এই জিনিসটা কিন্তু, এই যে তুমি যে এটা হচ্ছে কিন্তু তোমার ভর, ভরের একক কি? কেজি। বাট তুমি তো এখন যেটা হিসাব করছো এটা তো কেজি হবে না, এটা তো গ্রামে হবে, কারণ তুমি ঘনত্বটাকে গ্রামে কনভার্ট করছো। ওকে, ডান। জিনিসটা আমার কাছে জানি কেমন জানি খটকা লাগছে, বুঝছো? আমি শিওরলি এখন পর্যন্ত বলতে পারতেছি না। স্যার একটু পরে আমি জিনিসটা তোমাদেরকে আর একটু ক্লিয়ারলি বুঝাবো। জিনিসটা আপাতত মাথায় রাখো, রো = m/v, এটা তো তোমরা সবাই জানো। আচ্ছা, এবার আসি, দেখো সমুদ্রের এত মিটার গভীরতা, তাহলে এটা হচ্ছে এইচ এর মান। চাপের পরিমাণ কোনটি? পি এর মান চাইছে। সমুদ্রে যেখানে পানির কিন্তু ঘনত্ব আছে 1025, তাহলে আমরা জানি চাপ চাইছে। তুমি জানো এই যে পানির মধ্যে চাপ, বেসিক ক্লাস দেখছো না? আমার বেসিক ক্লাস আছে, পি = h ρg। সূত্র জানো না? কি জানি সূত্র? পি = h ρg। শেষ, খেলা শেষ। এখানে তো সবকিছুই দেওয়া আছে। এই 200 এটা হচ্ছে h এর মান, তারপর ঘনত্ব আছে কিন্তু এই যে কেজিতে আছে, কোনো সমস্যা নাই। তাহলে তুমি কি করবা? পি = h ρg, h এর মান, রো এর মান হয়েছে কিন্তু 1025, আর জি এর মান তো আমরা জানি 9.8। তাহলে গুণ করলে এত প্যাসকেল আসবে। খেয়াল করো ভাইয়া, গুণ করলে তুমি জানো যে ভাইয়া এখানে তোমার চাপ চাইছে, চাপের একক কি? প্যাসকেল, এটা তোমরা সবাই জানো। সো এখানে অপশনে দেখো কোনো জায়গায় কিন্তু প্যাসকেল নাই, চট্টগ্রাম 23 আসছে। তার মানে এটা এটিএম এ নিতে হবে, অ্যাটমসফিয়ারিকে কিন্তু নিতে হবে, এটিএম এ কিন্তু নিতে হবে, অর্থাৎ প্যাসকেল থেকে তোমার এটিএম নিতে হবে। এখন অনেকেই বলবে এই জিনিসটা যে ভাইয়া সবই ঠিক আছে, সবই আমরা বুঝলাম, বাট আমরা
আমরা পাইছি কিন্তু প্যাসকেলে। এই যে মানটা, এখানে মানটা কি, মানটা হইছে 2109 450, 21 ধরো এত প্যাসকেলে পাইছি। এখন এই জিনিসটাকে আমাদের অ্যাটমসফিয়ারে নিতে হবে। এখন একটা জিনিস ভাইয়া মাথায় রাখবা, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সারে তো এই জিনিসটা নাই, অ্যান্সারে তো এটা নাই, এটা থাকলে তো কোনো ভাইয়া ঝামেলা হইতো না। একটা জিনিস কিন্তু ভাইয়া তোমরা মাথায় রাখবা যে এক অ্যাটমসফিয়ার ATM, হ্যাঁ এক অ্যাটমসফিয়ারে তোমার 10, এভাবে মুখস্থ রাখতে হবে, 10 13 25 এত প্যাসকেল। এই লাইনটা একটু মাথায় রাখবা, আর কিছু লাগবে না, এটা মাথায় রাখতেই হবে যে এক অ্যাটমসফিয়ারে 10 13 25 এত প্যাসকেল। এখন তুমি নর্মালি গেস করো, তুমি এখন হিসাব করো, এখন তুমি হিসাব করো যে প্যাসকেল আছে, এখন তুমি জিনিসটাকে অ্যাটমসফিয়ারে নাও। তাহলে এখানে মাথায় রাখবা ভাইয়া, ভাইয়া মাথায় রাখবা এই অ্যাটমসফিয়ার কিন্তু বেশি বোঝায়, এটা মাথায় রাখবা, আর প্যাসকেলটা কিন্তু কম বোঝায়। তাহলে আমরা জানি কম থেকে, এখানে কিন্তু কম, কম থেকে তুমি অ্যাটমসফিয়ারে যাবা মানে বেশির দিকে যাবা। কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা নর্মালি যেটা জানি, কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য বাস্তবে গুণ দিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে উল্টা, ভাগ দিতে হবে। তার মানে তোমার এখন এই 2109 450 কে তুমি ভাগ দিবা এই মানটা দ্বারা, 10 13 25 ভাগ করো, যা নামবে সেটাই আনসার। তাহলে ভাগ করলে কত আসে দেখো তো ভাইয়া, ভাগ করো, তাহলে দেখবা 20.82 আসবে। কত আসবে? 20.82 আসবে। আমার কথা ক্লিয়ার? তাহলে আমাদের এইখানে মানটা কি হবে? 20.8, এটা হবে, এটা হবে 82/3। এই জিনিসটা প্যাসকেল থেকে তুমি কিভাবে অ্যাটমসফিয়ারে নিছো এবার বুঝতে পেরেছো? শুধু মাথায় রাখবা 10 13 25, 10 13 25, ওকে। এক অ্যাটমসফিয়ারে 10 13 25 প্যাসকেল, আমি এভাবে মুখস্থ করছি 10 13 25, ঠিক আছে। এই মানটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, 20.8 ডান। তাহলে এটা যদি ক্লিয়ার হয় পড়াস, তাহলে এটা এই ঘনত্বের, এখানে দেখো নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার, মানে এইচ এর মান আছে 3 মিটার থেকে 9 মিটার করলে, তার মানে মানে গভীরতা 3 থেকে 9, তাহলে এটা ধরো H1, এটা হইবে ধরো H2, H2 মান হইবে 9, H এর মান হচ্ছে 3, H2 মান হচ্ছে 9, তাহলে চাপ কত গুণ বাড়বে? তাহলে চাপ মানে P। তার মানে এখন আমাদের সম্পর্ক চিন্তা হইবে, সম্পর্ক চিন্তা করতে হবে যে তোমার চাপের সাথে উচ্চতার সম্পর্ক, H এর সম্পর্ক। সো এটার ক্ষেত্রে তুমি দেখো গভীরতা কিন্তু 3 থেকে 9 হইছে, মানে H1 এর মান 3, H2 এর মান হইছে কিন্তু 9, তাহলে চাপ কত গুণ বাড়বে? তাহলে চাপের ক্ষেত্রে একটা হবে P1 আর একটা হবে কিন্তু ভাইয়া P2। তাহলে আমাদের কিন্তু গভীরতা যেহেতু তোমার 3 থেকে 9 হইছে, তাহলে চাপ কত গুণ বাড়বে, মানে P1 থেকে P2 এর মানটা কত আসবে এটা বের করতে হবে। তাহলে সম্পর্ক হবে চাপ আর H এর মধ্যে, উচ্চতার মধ্যে বা গভীরতার মধ্যে। এখন বলবো ভাইয়া এই সম্পর্ক আমরা কেমনে বের করবো? দেখো এই সম্পর্ক কেউ মুখস্থ করেন, আর আমি নিজেও মুখস্থ করি না, এগুলোর সিস্টেম আছে, একটা অন্য রকমের সিস্টেম আছে, মাথায় রাখবা। তোমার এই ক্ষেত্রে কিন্তু একটা সূত্র কাজ করবে, H ইজ ইকুয়াল টু, মানে হচ্ছে সরি H ইজ ইকুয়াল টু না, চাপের যে সূত্রটা P ইজ ইকুয়াল টু H রো জি, এই যে সূত্রটা আছে না, এই সূত্র থেকেই তুমি কিন্তু সম্পর্ক বের করতে পারবা। দেখো এখানে তোমার সম্পর্ক হবে কিসের সাথে? এই চাপের সাথে, আর হচ্ছে কিন্তু তোমার এই গভীরতা বা উচ্চতার সাথে, তার মানে এই দুইটা বাদ। তাহলে সম্পর্ক হবে কি, আমি দিতে পারি P সমানুপাতিক H, সোজা কথা, P এর মান যদি বাড়ে H এর মানও বাড়বে, P এর মান কমলে H এর মান কিন্তু কমবে। ডান। একটা সূত্র থেকে তুমি যে কোনো সূত্র থেকে কিন্তু একটা সম্পর্ক বানাইতে পারো। আমি এই সম্পর্কের ব্যাপারটা একটু শিখাই দিই, অনেকে আসলে এই সম্পর্কে তাইসা ঝামেলা করে, বোঝে না যে অঙ্ক ঠিকই আসে কিন্তু কমন পাওয়ার মতো, বাট সম্পর্ক তো এসে কিন্তু ঝামেলা করে। এটা হচ্ছে সম্পর্ক। তুমি কোন সূত্রের কথা বলবা? আমি যদি বলি রো ইজ ইকুয়াল টু m/v, এই যে এই চ্যাপ্টারের সূত্র। এখন আমি যদি বলি ভাইয়া এখানে ঘনত্ব এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হইছে রো সমানুপাতিক 1/v, এই হচ্ছে কিন্তু সম্পর্ক, রো সমানুপাতিক 1/v। এটা দ্বারা কি বোঝায়? ঘনত্ব যত বাড়বে আয়তন তত কমবে, আবার ঘনত্ব যত কমবে আয়তন তত বাড়বে, কারণ এখানে 1/v আকারে আছে। সো একটা সূত্র থেকে তুমি কিন্তু এইভাবে সম্পর্ক বানাইতে পারো। এখানে যদি কোশ্চেন আসতো যে না ঘনত্বের সাথে, যদি ঘনত্বের সাথে এই ভরের সম্পর্ক কি, তাহলে এই তো রো সমানুপাতিক m, রো সমানুপাতিক m, কারণ এটা কিন্তু সম্পূর্ণ উপরে আছে। এটা দ্বারা বোঝায় ঘনত্ব যত বাড়বে ভর তত বাড়বে, ঘনত্ব যত কমবে ভর তত কমবে। শিখাইছি আমি বেসিকে। তো এখান থেকে তুমি কিন্তু একটা সূত্র লিখতে পারো, এই জিনিসটা থেকে একটা সূত্র তুমি নিজে বানাইতে পারো সম্পর্ক অনুযায়ী। যেমন তুমি লিখতে পারো ρ1/ρ2 ইজ ইকুয়াল টু m1/m2। এই জিনিসটা তোমার মধ্যে এই ক্ষমতা আছে যে এরকম সম্পর্ক থেকে তুমি যে কোনো একটা সূত্রের মতো
বানাইতে পারো, এইসব মানে ক্ষমতাটা কিন্তু আছে। তাহলে আমাদের এখানে সম্পর্ক হইবে চাপের সাথে গভীরতা বা হচ্ছে উচ্চতা। তাহলে এখান থেকে আমাদের একটা সূত্র বানাইতে হবে, কি P1/P2 ইজ ইকুয়াল টু H1/H2। মাথায় রাখবা, এখানে যদি অন দাও উপরেরটা অন হবে, এখানে টু দিলে এটাও টু হবে, হেরফের কিন্তু বসানো যাবে না। ওকে, এই জিনিসটাই কিন্তু আমরা বানাইছি, দেখছো? তাহলে একটা সম্পর্ক থেকে, এটা কিন্তু আমরা মুখস্থ জানি না, বাট আমরা মেইন জানি এই সূত্রটা জানি আর। তো এখন তুমি দেখো চাপ কত গুণ বাড়বে, রাইট? তো চাপ কত গুণ বাড়বে, এটাকে আমরা P2 ধরি। আগের চাপ আমরা ধরে নিই P1, সাপোজ আমি আগের চাপটাকে P1 ধরে নিই। আর এই H1 এর মান 3, H2 এর মান 9। এখন তুমি মান বসাও, তাহলে খেলা শেষ। মান বসাও, তাহলে দেখো বা P1 এর মান তো তুমি জানো না, আচ্ছা তাহলে P2 টা তোমার কিন্তু ভাইয়া বের করতে হবে। আচ্ছা H1 এর মান হয়েছে কত, 3 থেকে 9 হয়েছে না? তাহলে 3 থেকে, আর H2 এর মান হয়েছে কিন্তু 9। তোমার চাপ কত গুণ বাড়বে, তোমার এই P2 টা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা। তাহলে আর গুণ করো, তাহলে P2 এর সাথে গুণ দিবা 3, আর 9 এর সাথে কিন্তু গুণ দিবা P1। আচ্ছা তাহলে বা P2 টা থেকে রেখে দাও, তাহলে 9 ইন্টু P1 যাবে উপরে, নিচে আসবে 3, তাহলে 3 3 9, অতএব P2 এর মান হয়েছে কিন্তু 3P1। তাহলে দেখো চাপ কয় গুণ বাড়ছে, 3 গুণ, কারণ এই P1 এর সাথে গুণ অবস্থা আছে না, 3 গুণ। চাপ কয় গুণ বাড়ছে, 3 গুণ। কয় গুণ বাড়ছে ভাইয়া, 3 গুণ। এই এমসিকিউটা কে কে বুঝছো আমাকে একটু কমেন্টে জানাও। এই এমসিকিউটা কে কে বুঝছো, এই এমসিকিউটা? এমসিকিউ এর কি পিডিএফ দেয়? হ্যাঁ পিডিএফ তো দিছে, বাকিগুলো দিছে। এখন ওয়েবসাইটেও পিডিএফ এর সিস্টেম আসছে, তো আজকে হয়তো আজকের ভিতরেই তোমাদের সাজাই দিব, সব পিডিএফ তোমরা পেয়ে যাবে। এমসিকিউ এর অন্তত পক্ষে এমসিকিউ, সৃজনশীল সবকিছুর পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই এমসিকিউটা ভাইয়া কে কে বুঝছো, এই এমসিকিউটা? যদি না বোঝো ভাইয়া তাহলে কিন্তু লস, বুঝতে হবে। অল ক্লিয়ার? বেসিক না বুঝলে, বেসিক না যদি না পড়লে কিছু বুঝবে না। আচ্ছা দেখো খেয়াল করে, এটা 5 সেন্টিমিটার স্কয়ার আছে, তার মানে এটা ক্ষেত্রফলকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করি। তাহলে এর মান আছে 5 সেন্টিমিটার স্কয়ার, এর উপর 2 নিউটন বল, মানে এফ এর মান প্রযুক্ত হলে কত চাপ সৃষ্টি হবে? তুমি তো জানো ভাইয়া চাপের সূত্র P = কি, একটা হচ্ছে H rho G। এই সূত্রটা তুমি কখন বসাবা ভাইয়া? এটা তোমরা সবাই জানো, এবং আমি এটা শিখাইছি যে চাপের মোটামুটি ভাবে 2-3টা সূত্র আছে। তার ভিতরে এক নম্বরে হয়েছে কি, P = F/A, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে না, বেসিকে শিখেছি, তার মানে F/A এই একটা। 2 নম্বরে P = H rho G। বলতে পারো ভাইয়া কোন সময় আমি কোন সূত্রটা বসাবো, কোশ্চেন থাকে না? এই সূত্রটা বসাবা পানির ক্ষেত্রে, উপর নিচ যদি বসে, উপর নিচ যদি বলে তখন কিন্তু এই সূত্র। আর এই সূত্রটা হবে সামনাসামনির ক্ষেত্রে কোনো কিছু যদি বলে, তাহলে সেক্ষেত্রে P = F/A। তাহলে এখন তুমি চিন্তা করো এই এমসিকিউটা সলভ করার জন্য কোন সূত্র লাগবে? এখানে A এর মান আছে, F এর মান আছে, তাহলে চাপ কত, ওই যে, তাহলে সূত্র এটা বসবে না, P = ডান। ওকে, তাহলে এখন দেখো F এর মান আছে কত, 2 নিউটন, আর A এর যে মানটা এত সেন্টিমিটার স্কয়ার আছে, যেহেতু এখানে নিউটন আবার আজকে প্যাসকেলে, তার মানে এই সেন্টিমিটার স্কয়ারটাকে মিটার স্কয়ার বানাইতে হবে। এখন আমার একটা কোশ্চেনের আনসার দাও, সেন্টিমিটার থেকে মিটার কেমনে বানাবা বলো? হ্যাঁ আমার একটা কোশ্চেনের আনসার দাও, সহজ কোশ্চেন ভাইয়া, খেয়াল করবা। সেন্টিমিটার বেশি বুঝায় না মিটার বেশি বুঝায় বলো? সেন্টিমিটার বেশি বুঝায় না মিটার বেশি বুঝায়? মিটার বেশি বুঝায়। তার মানে এটা কম আর এটা বেশি। আমরা বাস্তবে কি করি জানো, কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা গুণ করি, কিন্তু এক্ষেত্রে উল্টা, তুমি কম থেকে বেশি দিকে যাওয়ার জন্য তোমার ভাগ দিতে হবে। তাহলে আমি যদি বলি নর্মালি যে তুমি সেন্টিমিটার থেকে মিটারে যাবা, ধরো সাপোজ আমি বললাম 5 সেন্টিমিটার থেকে, এখন এটা মিটারে বানাও, তাহলে কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে কিন্তু গুণ করি, এক্ষেত্রে উল্টা ভাগ দিতে হবে। 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে তোমার এই 5 কে 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে তুমি মিটারে পাবা, রাইট? আমার কথা ক্লিয়ার? তাহলে একটা সেন্টিমিটার থেকে একটা মিটারে যাওয়ার জন্য 100 দ্বারা ভাগ দিতে হবে, খেয়াল করো। এখন আমি যদি দিতাম 5 সেন্টিমিটার স্কয়ার, তাহলে তুমি এখন মিটার স্কয়ারে কেমনে যাবা? তুমি নর্মালি জানো সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 100 দ্বারা ভাগ দিতে হয়। একটা সেন্টিমিটার থেকে একটা মিটারে গেছে, এই জন্য 100 দ্বারা ভাগ। এখন সেন্টিমিটার স্কয়ার আছে, মানে এখানে সেন্টিমিটার এখন আছে 2টা, তাহলে 2টা সেন্টিমিটার স্কয়ার থেকে 2টা মিটার স্কয়ারে যাওয়ার জন্য তোমার এই 5 কে কিন্তু 2 বার 100 দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে, 100 গুণ 100। আমার কথা ক্লিয়ার? এটাই কিন্তু মেইন, এটাই হচ্ছে কিন্তু ভাইয়া খেলা, এটাই হচ্ছে কিন্তু খেলা। ধরো তাহলে বলবো ভাইয়া যদি 5 সেন্টিমিটার কিউব থাকে, তাহলে সেন্টিমিটার কিউব থেকে আমরা মিটার কিউবে কেমনে যাব? সেম ভাবে তুমি এই জিনিসটা জানো,
একটা সেন্টিমিটার থেকে একটা মিটারে যাওয়ার জন্য 100 দ্বারা ভাগ দিতে হয়, 2টা সেন্টিমিটার থেকে 2টা মিটারে যাওয়ার জন্য 100 2বার দিতে হয়, 3টা সেন্টিমিটার থেকে 3টা মিটারে যাওয়ার জন্য অবশ্যই তাহলে 3বার 100 দিতে হবে, একবার গুণ 2বার গুণ এই 3বার। এই যে খেলা, এই যে বেসিক, এই যে খুঁটিনাটি বিষয়। ওকে, তাহলে আমাদের এখন যেটা বলছে যে ঘন সেন্টিমিটার থাকতে পারে, ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে যদি যাওয়ার জন্য তোমার 3বার 100 দিতে হবে। এই যে খেলা, আর কিছু না। তো আমাদের এখন যেটা বলছে মেইনলি 5 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 5 সেন্টিমিটার স্কয়ার থেকে তুমি মিটার স্কয়ার নিবা এক, তাহলে 5 বাই কত হবে 100। অনেকে বলবে 100 না, একটা সেন্টিমিটার থেকে একটা মিটার যাওয়ার জন্য 100 দ্বারা, সেন্টিমিটার আছে 2টা, তাহলে 100 গুণ 100। এখন হিসাব করো যা নামবে সেটা তুমি এইখানে বসাই দেবা, তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে এই 4000 মতো আসবে। ডান? হ্যাঁ, এটা বুঝছো ভাইয়া? এমসিকিউটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এবার ক্লিয়ার। মানে এখানে সেন্টিমিটার আছে 2টা, তাহলে দুইটা সেন্টিমিটার থেকে 2টা মিটারে যদি তুমি যাইতেছো, মানে মিটার স্কেলে তোমার যাওয়া লাগবে না, তাহলে সেক্ষেত্রে 100 গুণ 100। আবার যদি এখানে ঘন সেন্টিমিটার থাকতো তাহলে 3টে 100 দেওয়া লাগতো। সিস্টেম এটা মাথায় রাখবে ভাইয়া। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ডান? তাহলে হিসাব করো, হিসাব করলে তুমি বিষয়টা পেয়ে যাবা। ডান, গুড। তাহলে দেখো পড়াস, চাপের একক নিচের কোনটা বলো। এখন অনেকে বলবে ভাইয়া আপনি তো শিখাইছেন বেসিকে যে চাপের সূত্র হয়েছে কি, পি ইজ ইকুয়াল টু একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বল। তাহলে আমরা জানি বলের একক হয়েছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হয়েছে কি, ক্ষেত্রফল মানে কি স্কয়ার থাকে না, তার মানে মিটার স্কয়ার। তাহলে আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আপনি বলছেন প্যাসকেলও বলতে পারবেন। তাহলে চাপের একক প্যাসকেল, আবার চাপের একক নিউটন পার মিটার স্কয়ার। এই দুইটা তো আমরা জানি, এই দুইটা আমরা মুখস্থ করি না, বাট আমরা এভাবে বের করতে পারবো। কিন্তু দেখো ভাইয়া অপশনে কোথাও কিন্তু এই দুইটার একটাও কিন্তু নাই, তাহলে ঝামেলা বাঁচবে। এখন তোমরা বলবো ভাইয়া তাহলে আপনি যারা আমাদের ভুল শিখাইছেন শিওর, কারণ অপশনে কোনো জায়গায় এখানে কেজি নাই, এখানে কোনো জায়গায় কেজি আছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি অপশনে কেজি আছে। হ্যাঁ, ভুল শিখাই নাই, বাট আরেকটু কারসাজি করতে হবে। এই আরেকটু কারসাজি করতে গেলেই তো ঝামেলা, আরেকটু কারসাজি তোমার করতে হবে ভাইয়া, এবং এই কারসাজিটা একটু শিখায়া দিচ্ছি। দেখো পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, ওই আগের মতই তুমি জানো এই এফ মানে কি ভাইয়া, এফ ইজ ইকুয়াল টু এম এ। এই জিনিসটা জানো না? কে কে জানো? হাত তোলো। জানো না? জানো। ওই বলের সূত্র এফ ইজ ইকুয়াল টু এম এ, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কিন্তু মিটার। এই তো এখন তুমি দেখো এটা হচ্ছে এম মানে বরের একক কি কেজি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার। আর এই যে তোমার এটা তো ক্ষেত্রফলের একক তো লিখে দিছি মিটার স্কয়ার, এই মিটার স্কয়ার বাস। তাহলে এই কেজি উপরে একটা এম, নিচে 2টা এম, কাটাকাটি করলে নিচে কিন্তু একটা এম থাকে। নিচের এমটাকে যদি তুমি উপরে উঠাইতে চাও তাহলে এম এর মাথায় -1 দিতে হবে, কারণ ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। শিখছি কোথায়? সূচক লগারিদম। আর এখন ওর সাথে থাকতেছে এস এর মাথায় -2, এই -2, এটা হবে আনসার। দেখো কোথায় আছে, হয়েছে? তাহলে দেখো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ডান? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার আসি পার্টটা চাপের মাত্রা কোনটি। এখন আসি আবার কিন্তু ভাইয়া মাত্রা। আচ্ছা, তাহলে চাপের মাত্রা কোনটি? ওই তো সেম ভাবে তুমি চিন্তা করবা যে চাপ পি ইজ ইকুয়াল টু একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা এতক্ষণ একক বের করেছি, এখন মাত্রা। তাহলে বলের মাত্রা কি বলতে পারো ভাইয়া? আমি নিজেও মুখস্থ জানি না যে বলের মাত্রা, বিশেষ হয় না, আমি নিজেও জানি না। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে বলের সূত্র জানি এফ ইজ ইকুয়াল টু এম, এটা দিই, আর এখন দেখি পারি কিনা। দেখো এই যে ভরের একক হইছে কেজি, কিন্তু ভরের মাত্রা হইছে ক্যাপিটাল এম, এটা তো ছোট হাতের এম, এটা হবে ক্যাপিটাল এম। ত্বরণের মাত্রা আর সরণ ত্বরণ বেগ এগুলোর মাত্রা তোমাকে মুখস্থ করতে বলেছিলাম। ত্বরণের মাত্রা কি? এল টি এর মাথায় -2। দেখো তো আমার এটা সঠিক হয়েছে কিনা। যদি তোমার বেগ বলতো, দেখো তাহলে বেগের মাত্রাটা মুখস্থ করতে বলছিলাম এল টি এর মাথায় -1, আর যদি ত্বরণ বলে তাহলে এক বাড়তি, তাহলে এল টি এর মাথায় -2। এই দুটো তো মুখস্থ করতেই হবে, তাহলে ত্বরণ -2। আর এই যে ক্ষেত্রফল ভাইয়া, যেটার মাত্রা হইছে ক্যাপিটাল এল, আর ক্ষেত্রফলে কিন্তু আমরা জানি ক্ষেত্রফলের একক হইছে মিটার স্কয়ার, তাহলে মাত্রা হইবে এল স্কয়ার। তাহলে দেখো এখন উপরে এম, এই এম আমরা দিলাম, এল দ্বারা এল এর ভাগ করলে একটা এল থাকে, তাহলে নিচের এলটাকে উপরে উঠাইতে গেলে তাহলে সেক্ষেত্রে এল এর মাথায় -1 দিতে হয়, আর এখানে টি এর মাথায় -2। এইটা হবে কিন্তু ভাইয়া তোমার মাত্রা। এম এল এর মাথায় -1, টি এর মাথায় -2। এই জিনিসগুলো বুঝছো,
এই জিনিসগুলো কারা পারবে? যারা আমার শুরু থেকে এই পর্যন্ত, মানে দ্বিতীয় অধ্যায় থেকে এই পর্যন্ত বেসিক থেকে শুরু করে সবকিছু যারা দেখছে ঠান্ডা মাথায়, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ধাপে ধাপে কিন্তু বিষয়গুলো আলোচনা করেছি। তাহলে এম এল এর মাথায় -1, টি এর মাথায় -2, আমি কিন্তু নিজেও জানি না এই চাপের, আমি জীবনেও মুখস্থ পারি না। এমনকি আমি বলের যে মাত্রা কি সেটাও আমি মুখস্থ পারি না, বাস্তব কথা, আমি মুখস্থ জানি না। মুখস্থ করা লাগবে কি? হাইয়েস্ট 3 থেকে 4টার মাত্রা, আবার 3 থেকে 4টার একক মুখস্থ করবা, 8টা সব তুমি সূত্র পাইলে রয়েছে, তুমি মাত্রা এভাবে তোমার বানায় লিখতে হবে। ওকে, এম এল এর মাথায় -1, টি এর মাথায় -2। আহা, মিলে গেছে মিলে গেছে মিলে গেছে, এই তো হয়েছে। এই যে দেখো ভাইয়া, ডান। খেল খতম, চট্টগ্রাম বোর্ডের এটা গেল। প্যাসকেল নিচের কোন রাশির একক? ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, তুমি তো জানো চাপ যেটা পি দ্বারা প্রকাশ করে, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এই চাপের একক কিন্তু ভাইয়া প্যাসকেল। চাপের একক যেভাবে প্যাসকেল, ঠিক সেম ভাবে পীড়ন বিকৃতি পড়াইছি না আমি বেসিকে। তাহলে পীড়নের যে এককটা, পীড়ন মানে পীড়া দেওয়া, এই পীড়নের একক হচ্ছে প্যাসকেল, এটা মাথায় রাখবা। প্যাসকেলের মানে নিচের কোন রাশির একক সেটা হচ্ছে ভাইয়া পীড়ন, কারণ পীড়নের এককও প্যাসকেল, এটা মাথায় রাখো। চাপের একক, এটা হচ্ছে চাপ, চাপের এককও যেভাবে প্যাসকেল, পীড়নের এককও সেভাবে কিন্তু ভাইয়া প্যাসকেল। ডান, পরে আস পরে আস, এটা দেখি আমরা এইখানে। এই 1 সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার, বুঝাচ্ছে কেরোসিনের ভর হয়েছে এত গ্রাম। ওয়াও, তাহলে এটাও সেন্টিমিটার আছে, এটা গ্রামে আছে, তাহলে এটাও সেন্টিমিটার। ওয়াও, গুড। তাহলে তো আমাদের তো আমরা অপশনে দেখতে পাচ্ছি মিটারে নিছি। দেখো এইটা গ্রামে, এইটা সেন্টিমিটারে, আবার অপশনে দিছে মিটার। আচ্ছা যাই, সমস্যা নাই। তাহলে আমাদের যেটা বের করতে হবে ভাইয়া, আমরা এখানে যা আছে এটা দিয়ে বের করবো। লাস্টে আমরা লাগলে সেন্টিমিটার থাকলে ওটারে কল্লাটা ধইরা, গেডি ধইরা টাইনা মিটারে বানাবো, এই তো, আর তো কিছু না। সো এখানে 1 সিসি ভাইয়া, এই 1 সিসি এটা কি কিউবিক সেন্টিমিটার? এটা কিন্তু ভাইয়া আয়তন বোঝায়। কেরোসিনের ভর এম, তাহলে কেরোসিনের এই গভীরতায় চাপ কত ভাইয়া? তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে বলতো? চাপের সূত্র কি বলতো? চাপের সূত্র কি? চাপের সূত্র কি বলবো ভাইয়া? এইচ রো জি। তাহলে এখানে এইচ আছে, রো এর মান কি কোথাও বলা আছে এখানে? বলো তো, বলো চাপের সূত্র কি বলো? চাপের সূত্র হচ্ছে, একটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি জানি পড়ছে আমরা, দুইয়ের সূত্র পড়ছি। একটা হচ্ছে এফ বাই এ, আর একটা হচ্ছে কিন্তু তোমার এইচ রো জি। কিন্তু চাপের আরো একটা সূত্র আছে, চাপের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু বলতে পারি পি ইজ ইকুয়াল টু এম বাই ভি। বিশেষ হয়, তোমার কি করতে হবে? ভরকে আয়তন দ্বারা ভাগ দিতে হবে। ভরকে তোমার কি দ্বারা ভাগ দিতে হবে? আয়তন দ্বারা ভাগ দিতে হবে, তাইলে হয়। এটা কোন ক্ষেত্রে? এরকম যদি সিসিটিসি লেখা থাকে তখন। তাহলে পি ইজ ইকুয়াল টু এম বাই ভি। ভর আছে কত? 0.8, বি আছে কত? 1, ভাগ করলে কত আসতেছে? 0.8 আসতেছে। চাপের একক হয়েছে কিন্তু তোমার প্যাসকেল, চাপের একক আবার কিন্তু কেজি মিটার পার কিউব, তাই না? তাহলে এখন এটা যেহেতু তুমি এই 0.8 গ্রামে কাজ করছো, এখন তো তোমার এটা কেজিতে আসবে না, এটা তো তোমার গ্রামে আসবে। তাহলে গ্রাম থেকে তোমার কেজিতে বানাইতে হবে। তাহলে গ্রাম থেকে তুমি কেজিতে বানাবো ভাইয়া, বলো গ্রাম থেকে কেজিতে মানে বানানোর জন্য তুমি কি করবো বলো, বলতে পারো? গ্রাম থেকে তুমি কেজিতে বানাবা, তুমি জানো গ্রাম থেকে কেজি কম থেকে বেশি দিকে যাওয়া লাগবে। আমরা বাস্তবে জানি কম থেকে বেশি দিকে যাওয়ার জন্য কোন কোথায়, এক্ষেত্রে উল্টা ভাগ দিতে হবে। তাহলে 0.8 কে গ্রাম থেকে কেজি কম থেকে বেশি দিকে যেতে হবে, তাহলে ভাগ দাও তো, ভাগ দাও তো, ভাগ দেবা না গুণ দিবা বলো তো? আচ্ছা কিছু কিছু এমসিকিউ আছে উল্টা পাল্টা, বুঝতেছি না কিছু। বলো বলো। আচ্ছা ভাই, আমার মনে হয় একটু ভুল হয়েছে, দূর। পি ইজ ইকুয়াল টু এম বাই হবে, এটা রো ইজ ইকুয়াল টু হবে, সরি সরি সরি, রো ইজ ইকুয়াল টু হবে, রো ইজ ইকুয়াল টু এম বাই বি হবে, রো ইজ ইকুয়াল টু এম বাই বি, সরি পি ইজ ইকুয়াল টু এম বাই বি হয় কেমন? আমি কি থেকে কি বলছি দেখো তো। এখানে দেখো আমার একটু মিস্টেক হয়েছে, এখানে তোমাকে কিন্তু চাপ বের করতে বলছে, সো ওই চাপের সূত্র ওইটাই হবে, চাপের সূত্র ওইটাই হবে, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। বাট এই সূত্রটার ক্ষেত্রে তুমি দেখো কি কিসের কিসের মান দেওয়া আছে। এখানে কিন্তু তোমার এই যে গভীরতা এইচ এর মান দেওয়া আছে, এই এইচ এর মান দেওয়া আছে, জি এর মান তুমি জানো বাট রো জানো না। এখানে রো ইজ ইকুয়াল টু এম বাই বি হবে, চাপের তো সূত্র এম বাই বি হয় না। আমি তো চিন্তা করতেছি কি থেকে কি বলতেছি, তো রো ইজ ইকুয়াল টু হবে এম বাই বি। তাহলে রো ইজ ইকুয়াল টু এম বাই বি থেকে তুমি কিন্তু এত গ্রামের মতো কিন্তু পাবা, রো এর মান তুমি পাইছো। তাহলে রো এর মান যেহেতু পাইছো, শোনো আমার কথা, এখন তুমি চাপটা বাড়ি করো। গরম লাগতেছে কেন? এইচ এর মান আছে 50,
রো এর মান হয়েছে 0.8 9.8। এখন তুমি গুণ করো, এই জিনিসটা কিন্তু গুণ করো, রো ইজ ইকুয়াল টু m/b। হ্যাঁ, এখন তুমি এটা গুণ করো, গুণ করার পরে চাপের রেজাল্টটা তোমার তোমার কিসে পাবা, তুমি কেজিতে পাবা। এটা করার পরে এটা কেজিতে তুমি পাবা, মানে সরি, এটা যেহেতু গ্রামে পাবা, গ্রামে পাবা, কারণ তুমি কিন্তু গ্রাম থেকে কেজিতে তুমি ভাঙ্গো নাই, তাহলে তুমি গ্রামে পাবা। ওই গ্রামে যা নামবে সেটাকে তুমি 1000 দ্বারা ভাগ দিবা, তাহলে তুমি কেজিতে পেয়ে যাবা। বুঝছো? দাঁড়াও 1 মিনিট। কত নামছে বলো তো ভাই, এটা রেজাল্ট কত নামছে? 3920। এটা বুঝছো? পারবা না? পারবা। পরে আস, দেখো একটা তরল পূর্ণ পাত্র, মানে একটা পাত্রের মধ্যে পানি আছে, তরল আছে। এখন পাত্রের তলদেশে, তলদেশ মানে নিচে, তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা জানি যে পানি যদি থাকে উপর নিচ যদি বলে, তাহলে চাপের সূত্র P = H ρg। তাহলে এই চাপটা উচ্চতার উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এখন যেটা আছে সেটা দেখো কোনটার উপর নির্ভর করে বলো। তাহলে এখানে কোশ্চেন করছে কোন বিষয়ের উপর নির্ভর করে না। আমরা জানি এই চাপ যদি তুমি বের করতে চাও, তাহলে এটা অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করবে, এটা ঘনত্বের উপর নির্ভর করবে, এটা উচ্চতার উপর নির্ভর করবে। তাহলে এই তিনটা বলছে করে না, তার মানে এটা হবে। শেষ। বুঝছো? ঘনত্বের তরলের গভীরতা চাপ কত গুণ, এই মাত্র করাইছি তোমাদের। পেরেকের অগ্রভাগে দেখো, এটা খেয়াল করো, পেরেকের অগ্রভাগে সূচল হয় কেন? একটা পেরেক, পেরেক তো সবাই চেনো তাই না, বাসা বাড়িতে সব জায়গাতে কিন্তু লাগে। তো দেখবা সূচল, যেন জিনিসটা ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে পেরেক, ধরো এটা একটা পেরেক যেটা এখানে সূচল, আমি যদি ভিতরে প্রবেশ করাইতে চাই, আমার অবশ্যই কিন্তু এখানে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে, রাইট? হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এটা আস্তে আস্তে কিন্তু ভিতরে প্রবেশ করবে। কিন্তু কোশ্চেন হয়েছে এটা কেন মাথাটা সূচল, এর কারণ কি বলতে পারো? তুমি এখানে বাড়ি দিছো মানে কি, তুমি এখানে বল প্রয়োগ করছো, একই সাথে তুমি চাপ দিছো। তাহলে বলো এটা কেন সূচল হয়? কেন? চাপ বাড়ানোর জন্য। কথা সত্য, চাপ, কারণ এই অংশে তো তোমার চাপ বাড়বে, চাপ বাড়ানোর জন্য। বল বাড়ানোর জন্য না ভাইয়া, চাপটা বাড়ানোর জন্য, যান্ত্রিক সুবিধা বেশি পাওয়ার জন্য। এই দুইটা হবে आंसर। বুঝছো? কারণ চাপের ক্ষেত্রে তুমি জানো F/A, P = F/A, P = F/A। তাহলে এটা তো বল বাড়ানোর জন্য না, এটা মেইনলি চাপ বাড়ানোর জন্য, কারণ ওটার একটা ক্ষেত্রফল আছে, ওখানে তুমি বল প্রয়োগ করবা। সহি। এটা দেখো নিউটন পার মিটার স্কয়ার, এটা কোনটির একক তোমরা জানো? এটা ভাইয়া চাপের একক। চাপের একক বের করে দেখাবো। ওই যে P = F/A, বলের একক নিউটন, ক্ষেত্রফল মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, রাইট? তাহলে এটা হচ্ছে চাপের একক। আমি আরেকটা কথা বলছিলাম, চাপের এককও যা, তোমার পীড়নের এককও তা। তাহলে পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এবং আরো একটা জিনিস, স্থিতিস্থাপকতার গুণাঙ্কের এককও তা। স্থিতিস্থাপকতার গুণাঙ্ক, এই স্থিতিস্থাপকতার গুণাঙ্কর এককও হইছে এইটা, চাপের এককও এইটা, তোমার হচ্ছে তারপর পীড়নের এককও এইটা, আবার এরই সাথে সাথে স্থিতিস্থাপক গুণাঙ্ক এইটা। তার মানে আমাদের তিনটা आंसर হবে। ওকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? অনেকে বলবে যে ভাইয়া বুঝলাম না স্থিতিস্থাপকতার গুণাঙ্ক মানে কি। দেখো এটা একটু শিখায় দিচ্ছি তোমাদের, দেখো সেটা হচ্ছে কি, মাথায় রাখবা। স্থিতিস্থাপকতার বানানটা হয় না মনে হয়, গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপকতার গুণাঙ্কের সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি। হ্যাঁ, বিকৃতি দ্বারা, পীড়ন বাই বিকৃতি, বিকৃতি। আচ্ছা, এখন দেখো এই বিকৃতির কোনো একক নাই, ওর কোনো একক নেই। তাহলে বলবা ভাইয়া পীড়নের একক কি? ওই যে নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তাহলে যদি একক না থাকে
তাহলে আমি বলতে পারি এইটাই নিচে নেমে যাবে, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটাই হবে স্থিতিস্থাপকতার গুণাঙ্কের একক। তুমি জানো চাপের একক হইছে কি নিউটন পার মিটার স্কয়ার। একই সাথে সাথে এই পীড়নের একক হইছে কিন্তু এইটা, একই সাথে সাথে তোমার স্থিতিস্থাপকতার গুণাঙ্কের একক হইছে এই জিনিসটা। ওকে ভাইয়া? এটা বুঝছো? এই জিনিসটা বুঝছো? স্থিতিস্থাপকতার গুণাঙ্ক, পীড়ন এন্ড চাপ সেম। তরলের চাপটা, আরে তরলের চাপ মানে কি? P = H/g। আর আমরা জানি তরলের চাপ উচ্চতার উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। কি স্যার? আচ্ছা দেখো, তাহলে এটা এই তরলের যে চাপটা, প্রথমে দেখো গভীরতার সমানুপাতিক। এই একটা সূত্র দ্বারা তুমি কিন্তু সমানুপাতিক সম্পর্ক মিলাতে পারবে। দেখো তরলের চাপ, এই চাপ, তাহলে এই চাপ আমি সমানুপাতিক দিতে পারি এই এইচ। তাহলে এই যে এই তরলের যে চাপটা, এই এইচ মানে গভীরতা, তাহলে গভীরতার সমানুপাতিক কথা সত্য। অন্যান্যগুলোর ক্ষেত্রে দেখো ক্ষেত্রফলের সমানুপাতিক, ক্ষেত্রফল এখানে আছে, এটা মিথ্যা। এবার দেখো ঘনত্বের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি? অন বাই, এখানে তো কোনো অন বাই নাই, এটা হইবে না। তারপর অভিকর্ষ ত্বরণের সমান, সমান তো হইবে না, সমানুপাতিক হইতে পারে, তাহলে এটা হবে না, এটা হবে না। একটা পুকুরের গভীরতা এইচ 3 মিটার, ওর তলদেশে চাপ কত? P = H/g। শেষ, খেলা শেষ, অ্যানসার ডান। ওটাস একটা পুকুরের তলদেশে চাপ, চাপ মানে কি? P এর মান দেওয়া আছে, এটা ওই পুকুরের গভীরতা কত? এইচ। তাহলে সূত্র হবে P = H/g। একটু হেরফের করে লেখো, মানটা চলে আসবে, ডান। কোন পুকুরের পানির গভীরতা আছে মানে কি? এইচ এর মান দেওয়া আছে এখানে। উহার তলদেশে কত প্যাসকেল প্রযুক্ত হবে? কত প্যাসকেল মানে কি? তোমাকে ডাইরেক্ট চাপ কত প্যাসকেল, ও চাপ তো বলে দিছে, তাহলে কত প্যাসকেল চাপ? তাহলে সূত্র হবে কি? P = H/g। ভাইয়া পুকুর টুকুর যদি বলে গভীরতার কোনো কিছু আসে, তাহলে P = H/g। ডান। হ্যাঁ মারুফ, ওইটা একটু চাপাই রাখো। আচ্ছা এরপর দেখো, খেয়াল করো পরেরটা। এখানে একটা পাত্র আছে, এটার উপর একটা বল প্রয়োগ করছে, তাই না? আচ্ছা এখানে দেওয়া আছে কিন্তু কেরোসিন, এই থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে কিন্তু 20 সেন্টিমিটার। কেরোসিনে কিন্তু একটা ঘনত্ব দেওয়া আছে। এখন পাত্রের নিম্নতলে, নিম্নতলে মানে কি ভাইয়া? এই নিচে কি পরিমাণ চাপ? তাহলে চাপ বলছে, আমরা জানি কোনো পাত্রের ক্ষেত্রে এরকম সূত্র হচ্ছে P = H/g। ডান, শেষ, খেলা শেষ। তাহলে এই উচ্চতা কত ভাইয়া? এই যে 20 সেন্টিমিটার বলে দিচ্ছে, তাহলে তুমি লাগো 20। তাহলে এখানে একটু খেয়াল করো, ঘনত্ব আছে কিন্তু 800 কেজিতে আছে, কেজি মিটার পার কিউব, সেন্টিমিটার নাই। তার মানে এই 20 সেন্টিমিটারকে আগে তুমি কি করবা ভাইয়া? মিটারে আগে বানাই নিবা, তারপর তুমি এখানে মানটা বসাবা, বুঝছো? কারণ ঘনত্ব কিন্তু কেজি মিটার পার কিউব, মিটারে আছে কিন্তু, এই জন্য সেন্টিমিটারটাকে আগে মিটারে বানাবা, তারপর তুমি সবগুলো লিখবা, তারপর মান চলে আসবে। ডান, শেষ। যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় মানে কি? এইখানে যদি পাত্রের মুখে যদি এফ বল প্রয়োগ করে, তাহলে তুমি চিন্তা করো, এখানে নর্মালি গেস করো, ধরো এখানে পানি আছে বা কেরোসিন আছে, তুমি যদি এখানে চাপ দাও, তাহলে এটা যদি না বের হইতে পারে, তুমি কি নিচে ডাবাইতে পারবা? অবশ্যই এখানে যদি কোনো ছিদ্র মিদ্র থাকতো তাহলে বের হইতো, বের হওয়ার যদি কোনো জায়গা থাকতো তাহলে বের হয়ে যেত। তাহলে দেখি আসলে এখানে কি বলছে। হ্যাঁ, তাহলে তরলের ভরের উপর নির্ভর করে, মানে এফ পাত্রের মুখে এফ বল তরলের ভরের উপর নির্ভর করে, পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে। ভাইয়া তরলের ভরের উপর নির্ভর করবে কেমন? উপর দিয়া বল প্রয়োগ করছে, এটা ভরের কোনো এখানে কারসাজি নাই ভাই, এখানে ভরের কোনো কারসাজি নাই। বিকজ আমি বলি, কারণ এটা এই যে পাত্রটা, পাত্রের এখানে কিন্তু অনেকে বলো ভাইয়া ভরের উপর তো নির্ভর করে, কেন? কারণ আমরা তো জানি F = ma, তাহলে এখানে তো অবশ্যই ভরের উপর নির্ভর করে না। এখানে ওই এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা না, এটা পানির ক্ষেত্রে তোমাকে চাপ দিতে বলছে, তোমার সূত্র অ্যাপ্লাই করতে হবে P = F/a। ঠিক আছে, এখন আড়াআড়ি গুণ করো, তাহলে এটা অন ধরো F = PA, তাহলে এই সূত্রটা দেখো। এখন বলের সূত্রটা তুমি দেখো, এটা নির্ভর করবে এটা চাপের উপর আর ক্ষেত্রফলের উপর, এটা কখনো ভরের উপর নির্ভর করবে না। ওকে, তাহলে তাহলে আমাদের এখানে বলছে কি তরলে ভরের উপর না, এটা তাহলে পাত্রের ক্ষেত্রফলের উপর, হ্যাঁ ওই যে F = PA না, ক্ষেত্রফলের উপর আবার চাপের উপর, এইটা আর এইটা। বুঝছো আমার কথা? এই যে F = PA। এখানে তুমি যদি টানো যে F = ma, আমি পড়ছি, স্যারে আমারে পড়াইছে, তাহলে সেক্ষেত্রে যদি তুমি, তাহলে তোমার তো অ্যান্সার দেওয়ার কথা এইটা। তাহলে অনেকে ক নাম্বার দেখাই আসবে, ক নাম্বার দেখাই আসবে, একটা বিশাল ধরনের মারা খাওয়া। কারণ এটা তোমার পুরো উদ্দীপক দেখে তুমি বুঝতে পারতেছো এটা চাপের, এখানে চাপের কথা বলছে। টাইপ 1 আমাদের ডান, টাইপ 2 আসি।
টাইপ 2 তাহলে কি রিলেটেড? টাইপ 2 হচ্ছে কিন্তু তোমার ঘনত্ব রিলেটেড। ঘনত্বের ক্ষেত্রে কিছু ঘনত্ব আছে, কিরোসিনের ঘনত্ব কত, পানির ঘনত্ব কত, মানবদের ঘনত্ব কত। যেমন মানবদের ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব। এবার আমি যদি বলি সরি মানবদের না, পানির 1000, আর মানবদের হচ্ছে 995। 995, এই কারণে কিন্তু আমরা বাইসা থাকি, কারণ আমাদের চেয়ে পানির ঘনত্ব বেশি। আমাদের ঘনত্ব যদি বেশি হইতো তাহলে আমরা পানির ভিতরে ডুবে যাইতাম, রাইট? আচ্ছা, লোহার ঘনত্ব কত আমরা তো জানি না, এখন আমাদের কি করতে হবে? এই যে ঢাকা বোর্ড 23 আসছে, রাজশাহী 20 আসছে, তাহলে মুখস্থ করতে হবে। দেখো লোহার ঘনত্ব হচ্ছে কিন্তু ভাইয়া 7.80। 7.80, খেয়াল করো এটা কিসে হিসাব করছে? গ্রাম পার, এই যে সিসিতে হিসাব করছে, সিসিতে হিসাব করছে, বুঝছো? কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। আবার কাছে রয়েছে কিন্তু আরো কম, 2.60। পানির তো আরো কম, 1.00। কর্কে রয়েছে 0.20, মানে 0.25। একটু মুখস্থ করতে পারবা? হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? লোহার ঘনত্ব কত? এটা না, ক নাম্বার, ডান। মুখস্থ করতে হবে। কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? মাথায় রাখবা, সোনার ঘনত্ব কিন্তু বেশি লোহার চাইতে, আবার পানির চাইতে লোহার ঘনত্ব বেশি, আবার বাতাসের চেয়ে পানির ঘনত্ব বেশি। এটা মিল আছে। সবচেয়ে বেশি কার? সোনার, তারপর কে? লোহা, তারপর কে? পানি, তারপর কে? বাতাস। তাহলে বিষয়টা দেখছো, লোহা যদি পানিতে ছেড়ে দাও দেখবা কি ভেসে থাকবে না ডুবে যাবে? ডুবে যাবে, কারণ পানির চেয়ে লোহার ঘনত্ব বেশি। তাহলে অনেকে এখন একটা কোশ্চেন করবে যে তাহলে জাহাজটা লোহার যেগুলো তৈরি ওরা কিভাবে পানিতে ভেসে থাকে? হ্যাঁ, কারণ ওটা আবার মেইনলি আবার তোমার হচ্ছে কিন্তু আয়তনের উপর নির্ভর করে, ও অনেকখানি জায়গা দখল করছে, বুঝছো? তো এই ব্যাপারে কিন্তু তোমরা হায়ার লেভেলে উঠলে আরো বিস্তারিত জানতে পারবা। সেখানে আনসার হবে কিন্তু শোনা, মানবদের ঘনত্ব এত, কেজি কেজি কেজিতে বলা 995, শেষ, ডান। এত আয়তন বিশিষ্ট বি, এটা বস্তুর ভর এম, তাহলে বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই বি, শেষ, খেলা শেষ। পরে আস, ঘনত্বের একক কি? এই ঘনত্বের একক কি? অনেকে বলবো ঘনত্বের একক কি, আমি নিজেও জানি না ঘনত্বের একক কি, জানো? আমি নিজেও জানি না, তো আমি আসলে জানি সূত্র রো ইজ ইকুয়াল টু এম বাই বি, বাস, শেষ। তাহলে এই যে দেখো ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাহলে আমি লিখতে পারি কেজি, এই মিটার কিউবটাকে উপরে উঠাইলে একটা মাইনাস দিতে হবে, কারণ ভাগ থাকলে বিয়োগ হয়, কেজি মিটার পার কিউব, শেষ, শেষ, ডান, শেষ, বুঝছো? এই যে আনসার। ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লাতে আসছে, সিলেটে আসছে, কতগুলা বোর্ডে আসছে, বুঝছো? বুঝতে পারছো নি? হ্যাঁ, কয়টা? এই ঘনত্বের মাত্রা কোনটি? আমি নিজেও জানি না ঘনত্বের মাত্রা কি, জানি আমি? জানি না, তবে ঘনত্বের সূত্র জানি রো ইজ ইকুয়াল টু এম বাই বি, বাট ভরের মাত্রা কিন্তু জানি ক্যাপিটাল এম, আয়তনের মাত্রা জানি এল এর মাথায় কিউব, কারণ আয়তন সবসময় ঘন মিটারে হয়, আবার এক্ষেত্রে তোমার এল এর মাথায় কিউব হয়। তাহলে এটাকে যদি তুমি করো তাহলে এম এল এর মাথায় -3, আমাদের আনসার হবে কি এম এল এর মাথায় মাইনাস, ডান, বুঝছো? দেখো ভর যদি একই হলে নিচের কোন পদার্থের আয়তন বেশি হবে? ধরো ভর সেম কিন্তু কোন পদার্থের আয়তন বেশি? দেখো একটু খেয়াল করো, ভর ধ্রুবক হলে আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক, বিষয়টা অনেকেই বুঝে না, একটু বুঝাচ্ছি। ভরের কথা বলছে, আয়তনের কথা বলছে, মানে জিনিসটা দেখো রো ইজ ইকুয়াল টু এম বাই বি, সূত্র তো এইটা, তাই না? এখন বলছে কি ভর ধ্রুবক হলে, মানে এই ভরটা যদি ধ্রুবক হয়, কনস্ট্যান্ট তুমি ধরে নাও, মানে ধরে নাও ভরটা বাদ, তোমার সম্পর্ক করতে হবে ঘনত্বের সাথে আয়তন, তার ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কি হবে? রো সমানুপাতিক অন বাই বি। তার মানে এই যে এটাকে বলা হয় ভাইয়া সমানুপাতিক না, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। সমানুপাতিক যখন তোমার সামনাসামনি থাকবে, যেমন রো এর সাথে এম এর সম্পর্ক হইবে কিন্তু সমানুপাতিক, আর যদি অন বাই আকারে দেয় এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। এখানে যদি তুমি ঘনত্ব যত বাড়াবা আয়তন তত কমবে, ঘনত্ব যত কমবে আয়তন তত বাড়বে। তাহলে দেখো, তাহলে আয়তন বেশি হলে ঘনত্ব কম হবে, ব্যাপারটা সিম্পল। এই আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে, কারণ ওদের সম্পর্ক ব্যস্তানুপাতিক, উল্টা সম্পর্ক, বুঝে নাই? সুতরাং ঘনত্ব বেশি হলে আয়তন কম হবে, তাহলে ঘনত্ব যদি বেশি হয় আয়তন কমবে, তাই তো? তাহলে সেই অনুযায়ী ঘনত্ব অনুযায়ী কাঠের ক্ষেত্রে হচ্ছে এইটা, এটা দেওয়া আছে, তার মানে আনসার হবে কিন্তু এইটা, কাঠ হবে ভাইয়া। যে ভর একই হলে নিচের কোন পদার্থের আয়তন বেশি? কাঠের আয়তনটা সবচেয়ে বেশি। এটা দেখো এখানে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, আয়তন দেওয়া আছে সেন্টিমিটার কিউবে আর ঘনত্ব দেওয়া আছে কেজিতে, খাইস। এখন বলছে বি এর ভর কত? বি কই, বি কই, বি কই, এই যে ভর, ভর মানে ভর চাইছে, তাই না? আয়তন আছে মানে ভি এর মান আছে, এটা হচ্ছে ভি এর মান, আর এটা হচ্ছে কিন্তু ঘনত্ব। তাহলে আমরা শুধু জানি রো ইজ ইকুয়াল টু এম বাই বি। তোমার কাছে বি মানে কিসের মান চাইছে? ভর এম, তাহলে এম ইজ ইকুয়াল টু রো বি। তাহলে রো এর মান কত ভাইয়া দেখো তো? 8900, তাহলে বসাও এখানে 8900 ইন্টু বি মানে আয়তন। তুমি দেখো এই ঘনত্ব কিন্তু খুব খেয়াল করো, ঘনত্ব কিন্তু কেজিতে আছে আবার মিটারে আছে,
তাহলে আয়তন এখানে যে 2000, তুমি কি এই সেন্টিমিটারটা তুমি যদি ওখানে 2000 বসাও তাহলে তোমার কি অ্যান্সারটা হবে ভাইয়া? হবে না। এই জন্য ভাইয়া তুমি যেটা করবা, এই সেন্টিমিটার কিউব, এই যে আয়তন, আয়তন আছে কত 2000 সেন্টিমিটার কিউব না, এটাকে তুমি মিটার কিউবে কনভার্ট করবা। অনেকে বলবে ভাইয়া কেমনে করবো? দেখো এটা তো তোমার হয়েছে আয়তন, তাই না? তাহলে আয়তন আছে কত এটা? 2000 সেন্টিমিটার কিউব। এখন এটাকে মিটার কিউব বানাবা, তাহলে কেমন বানাবা? তুমি জানো একটা সেন্টিমিটার থেকে একটা মিটার বানানোর জন্য, এখানে 2000 বানানোর জন্য 100 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে এখানে সেন্টিমিটার কিউব আছে মানে 3টা আছে, তাহলে 3টা থাকলে 3 বার 100, এই যে 3 বার 100, খেলা শেষ। তাহলে তুমি মিটার কিউবে পাবা, বাস এটাই ওখানে বসাই দেবা, খেল খতম। আমার কথা বুঝছো? মানগুলো বসাই দেবা, তাহলে শেষ। এখানে যা করে করুক, এটা দেখার বিষয় না, এটা দেখার বিষয় না। ভাইয়া প্লিজ আমাকে হায়ার ম্যাথ গ্রুপে অ্যাড, কালকে এক্সাম আছে। ইমতিয়াজ চৌধুরী, ইমতিয়াজ চৌধুরী, আমি 4 সাবজেক্ট হয়েছি, তার মধ্যে 3 সাবজেক্ট অ্যাড হয়েছি, বাট হায়ার ম্যাথে কোন সময় করছে এখন? আচ্ছা তোমাকে এই যে তোমাকে এই ম্যাথ অ্যাড করে দিছি, বুঝছো? গ্রুপে আছে না, এই জন্য দিছে। ওকে, এটা বুঝছো? এমসিকিউটা বুঝছো? পরেরটা দেখো, স্থির অবস্থায় প্রত্যেকের উপর সমপরিমাণ বল প্রয়োগ করা হলে সেম পরিমাণ, অর্থাৎ এটা উদ্দীপকের সাথে কানেক্টেড, প্রত্যেকটা বস্তুর উপর সেম পরিমাণ যদি তুমি বল প্রয়োগ করো তাহলে কাহিনীটা কি হবে? কাহিনীটা এখানে লেখা আছে, তোমরা একটু দেখবা তাহলে জিনিসটা বুঝতে পারবা। এটা আমারই তেমন কিছু না। বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? ভাই এটা তো আমরা জানি সূত্র দ্বারা, সূত্র দ্বারা আমরা ঘনত্বের সূত্র দ্বারা বুঝবো কিসের কিসের উপর নির্ভর করে। দেখো রো ইজ ইকুয়াল টু এম বাই বি, তার মানে এটা ভরের উপর নির্ভর করে, আয়তনের উপর নির্ভর করে, এই দুইটা বিষয়, আর একটাও না। এই যে দেখো বস্তুর উপাদান দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো জীবনেও হবে না, তাহলে বস্তু আবার এখানে একটু কথা আছে, একটু কথা আছে। এটা আবার দেখো বস্তুর ঘনত্ব যেভাবে ভরের উপর আয়তনের উপর নির্ভর করে, এটা একটু বাড়তি তোমার পড়তে হবে এক্সট্রা। এটা কিন্তু বস্তুর উপাদান এবং তাপমাত্রার উপরও নির্ভর করবে, এই দুটো মুখস্থ করবা। এটা দেখো দুটো বিষয়ের উপর নির্ভর করে, বস্তুর উপাদান আর বস্তুর তাপমাত্রা, এই দুটো মুখস্থ করবা। বস্তুর ঘনত্ব, এটা ময়মনসিংহ বোর্ড 23 আসছে, কিন্তু তোমাদের আসার সম্ভাবনা আছে। টাইপ 2 ডান। টাইপ 3, এই টাইপ 3 দেখো, তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য? বলো তো, বলো তো, বিষয়টা একটু খেয়াল করো। এই যে খেয়াল করো, তরলে যদি কোনো বস্তু নিমজ্জিত থাকে তাহলে কোনটির জন্য এটা আসলে ওজনটা হারায় বলতে পারো? যারা আমার বেসিক ক্লাস দেখছো তারা এখন পুরো হয়ে গেছে, তোমরা বলবা এগুলো পানি বেদার কিছু না। যেমন দেখো এই একটা হচ্ছে কিন্তু তোমার পাত্র, তাই না? এবং এই পাত্রটার মধ্যে কি আছে? ধরো পানি আছে। এখন এই পানির মধ্যে তুমি কি করলা? একটা বস্তুকে তুমি সাপোজ ডুবাইলা, সাপোজ আমি অন্য একটা পেন নিচ্ছি, এই যে একটা বস্তুকে তুমি কি করলা? এই বস্তুটাকে পানির মধ্যে ডুবাইলা। আমরা যেমন গোসল করতে গেলে আমরা অনেক সময় কি করি দেখো তো, খেয়াল করে দেখছো এই জিনিসটা, যখন আমরা বাসা বাড়ির ভিতরে যখন আমরা গোসল করতে যাই তখন যে বালতিটা থাকে, বালতির ভিতরে তুমি যদি কোনো খালি মগি ভিতরে প্রবেশ করাইতে চাও, দেখবা নিচের দিকে যাইতে চাইবে না। খেয়াল করছো? যাইতে চাইবে না, চাইবে এটা? চাইবে না। আবার যখন কোনো খালি কলসি তোমরা যদি পুকুর থেকে পানি আনতে যাও, ওই খালি কলসিটা যদি পানির উপরে রাখো দেখো ওটা ভাইসা থাকবে, নিচের দিকে যদি চাইবে ধরো অনেক কষ্ট করে কিন্তু মধ্যে প্রবেশ করানো লাগবে। বলো তো এটা কেন? টেলটেলা টেলটেল অনেকেই তোমরা অ্যান্সার দিবা যে ভাইয়া কারণ বলবো এটা যে আপনি যেভাবে ওই কলসিটাকে পানির মধ্যে চুবাইতে চাইছেন, হ্যাঁ যেভাবে বল প্রয়োগ করছেন ঠিক সেম ভাবে পানি কি চাইছে দেখবে যে আমার নিচে চুবাইতে আসছে, তা ও কি চাইছে দেখবে না, ও কি করবে নিচ থেকে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, যার কারণে কিন্তু ওগুলো ভাইসা থাকে। নিচের দিকে চাপ দিলে ওটা কিন্তু চাইতে চায় না। যারা বাসা বাড়িতে গোসল টোসল করো না, এই যে তোমার হচ্ছে কি বলে বালতি আছে না, বালতির ভিতরে খালি একটা মগি তুমি একটু প্রবেশ করায় দেখবা, দেখবো অনেক কষ্ট করে তারপর ভিতরে প্রবেশ করানো লাগবে, কারণ পানিটা নিচ দিয়ে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে। ঊর্ধ্বমুখী বল, এটাকে বলা ঊর্ধ্বমুখী বল। ওকে, তো তুমি পানিকে যতই সহজ মনে করতেছো, পানিরও কিন্তু একটা ক্ষমতা আছে, এই ক্ষমতা হয়েছে এইটা, বুঝছো? আচ্ছা তাহলে দেখো তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য? আচ্ছা এই ওজনটা হারায় কেন? এই কারণে কিন্তু তুমি দেখবা, ধরো এই যে বস্তুটা, ধরো সাপোজ তুমি ওই কলসির কথা চিন্তা করো, কলসির ওজন নর্মালি তুমি যদি আমি তো 1 কেজি, ধরো সাপোজ 1 কেজি ওজনের একটা কলসি, খালি কলসি তুমি পানির ভিতরে রাখবা, দেখবো ওটার ওজন 1 কেজি থাকবে না, একেবারে অর্ধেকের আরো নিচে কমে আসবে, একেবারে হালকা হয়ে যাবে। আবার আরেকটা বিষয় দেখবা, যখন কলসিটাকে তোমরা পানি দ্বারা পূর্ণ করবা তারপর যদি পানির মধ্যে রাখো তারপরে দেখো ওটা ভাইসা থাকে, নিচে যাইতে চায় না, ওটা দেখবা হালকা ভাইসা থাকে।
এবং হালকা যখন বাইসা থাকে তখন তুমি দেখবা, ধরে দেখবা যে একেবারে ওজন একেবারে হালকা মনে হয় তোমার কাছে, কিন্তু যখনই ওই পানিপূর্ণ কলসিটাকে পানির ভিতর থেকে উপরে উঠাবা, এই বায়ুতে বাতাসে উঠাবা, তখন ওটা দেখবা খুব ভারী হয়ে গেছে। বিকজ কারণটা কি বলতো, যখন ওটা পানির মধ্যে ছিল, পানির নিচ দিয়ে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, তো এই কারণে কিন্তু ওটা হালকা লাগছে, যার কারণে ওটা ওজন হারাইছে। যখনই তুমি উপরে উঠাবা তখন ওটা তোমার কাছে ভারী লাগবে, কারণ তখন তো আর কেউ নিচ দিয়ে উপরের দিকে বল প্রয়োগ করবে না। ওকে, এটা কিসের জন্য? ঊর্ধ্বমুখী বলের জন্য। ডান। এই ঊর্ধ্বমুখী বল যেটাকে আমরা বলতে পারি প্লবতা বলতে পারি, যেটাকে আমরা কি বলতে পারি নরমালি, যেটাকে আমরা বলতে পারি এই যে ঊর্ধ্বমুখী বল, এটাকে আমরা বলতে পারি প্লবতা, যেটাকে তুমি এফ দ্বারা প্রকাশ করতে পারো। হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু ভি রো জি, সূত্র হচ্ছে এটা, এফ ইজ ইকুয়াল টু ভি রো জি। ভি মানে হচ্ছে কিন্তু আয়তন, এই আয়তনটাকে তুমি ভাঙতে পারো এ এইচ রো জি। ডান। এই প্লবতার বিষয়টা একেবারে পুরোই পানিবিনি করে দিয়েছি তোমাদের বেসিক ক্লাসে, যাদের সমস্যা তোমরা ওখান থেকে দেখে নিও। ওকে ডান। এটাকে অনেক সময় এফ লেখে, অনেক সময় ডাব্লিউ লেখে, একটা লেখলেই হয়, অসুবিধা নেই, বুঝছো? এখন আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা, একটা কোশ্চেনের অ্যান্সার দাও। কে কে কলসি, কে কে কলসিতে কইরা পুকুর থেকে পানি আনতে গেছো? হাত তুলো, হাত তুলো দেখি। অবভিয়াসলি কালকে এক বালতি পানি তুলতে গিয়া আমার কোমর একটুর জন্য মেজাবিন জামান, বাহ ভালো ভালো। আমি বাহ, অনেকে তো তোমরা এনেছো। যাই নাই ভাইয়া, কেন? তুমি কি শহরে থাকো? একজন লাগছে কলসিও নাই পুকুরও নাই, বাহ। তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুমি তো অবশ্যই তাহলে শহরের ছেলে। ওই যে তোমার কি বলে, তোমার গোসলখানায় গিয়ে আবার ওই বালতির ভিতরে তুমি ওই মগিটাকে প্রবেশ করানোর চেষ্টা করো, তাহলে বসবো না। আমি গুড। অনেকে বলবে যে ভাইয়া কি করতেছে, চা খাইতেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাই না? দেখাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার এটা আবার ভাইরাল করে দিও না, তাহলে আমি শেষ, বুঝছো? আচ্ছা, এরা দেখো খেয়াল করো, এটা ধারা দাম, বুঝছো? উর্দুমুখী বলা হয়েছে। পরে আসি 10 কেজি ভর, ভর বলছে এম এর মান। একটা বস্তু পানিতে নিমজ্জিত করলে এর ওজন অর্ধেক হয়ে গেছে, ফাইন, ওজন অর্ধেক হয়ে গেছে, রাইট? তাহলে পানি প্লবতা কত? তাহলে প্লবতার সূত্র কি বলতো? প্লবতার সূত্র কি? এবং আরেকটা পয়েন্ট এখানে, এখানে খুব খেয়াল করতে হবে, এই এমসিকিউটার দিকে তাকাও। ভর হয়েছে 10 কেজি, ভর কইছে, ওজন কয় না কিন্তু। ওজন আর ভরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওজন বের করে জানি কেমনে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। আগে ওজনটা দেখি কত। এই ভর আছে কত? 10, তাহলে 10 × 9.8, বাস গুণ করো। এখন বলছে কি 10 কেজি ভরের একটা বস্তু পানিতে যখন তুমি নিমজ্জিত করবা, ওজন অর্ধেক হয়ে যাবে, ওজন অর্ধেক হয়ে যাবে, মানে এই ডাব্লিউটাকে তোমার এখন 2 দ্বারা ভাগ দিতে হবে। এখানে কত নামছে? 2 দ্বারা ভাগ দাও, কারণ ওজন তোমার অর্ধেক হয়ে যাবে। তাহলে পানির প্লবতা কত? ওই তো প্লবতার সূত্র কি বলো? প্লবতার সূত্র কি? ওজন তো অর্ধেক হয়েই গেছে, প্লবতা মানে বস্তুর হারানো ওজন, ওই একই কথা। তুমি যেভাবে করো এই জিনিসটা সেভাবেই হবে, তবে জিনিসটা ওরা একেবারে সহজে করছে। দেখো ওরা যেটা করছে, এই যে ভর দেওয়া আছে খেয়াল করে, আর ওজনটা বাড়ি করছে আমার মতো ডাব্লিউ ইকুয়াল টু এমজি। বেসিকে শিখাইছি আমি তোমাদের, 98 নিউটন পাইছে না? হ্যাঁ, এখন বলছে এই প্লবতা, বলছে প্লবতা, প্লবতা আর বস্তুর হারানো ওজন কিন্তু সেম। তাহলে বস্তুটাকে যখন ডুবাইছে ওটা কিন্তু অর্ধেক ওর ওজন হারায় গেছে। অর্ধেক মানে কি? 1/2। এই 1/2 দ্বারা এটারে গুণ করছে, বাস এটাই হচ্ছে প্লবতা। এই এমসিকিউটা কে কে বুঝছে একটু আমাকে জানাও। আচ্ছা, ওকে, আমি একটু পরীক্ষা করব কালকে, ঠিক আছে? কে পরীক্ষা করবা? ইসলাম যারা, রনি ইসলাম যারা নাকি? যাই হোক, পরীক্ষা টরীক্ষা যদি করো একটু সাবধানের সহিত করবা, হ্যাঁ?
আবার আবার বইলো না যে ভাইয়া কলসিতে করে পানি আনতে বলছে, আমার কোমরটা এখন ভাইয়া ভাঙিয়ে ফেলাইছে, তার জন্য কোমরটা শেষ। এই দায়ভার কিন্তু আমি নিতে পারবো না, হ্যাঁ, বলে দিলাম। কেন? ওকে। আচ্ছা, ভালো ভালো। নেক্সট নেক্সট দেখো। ওরে ভাই রে ভাই, এটা কি একটা এমসিকিউ না কিছু। 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে এর মান। পাইলাম, সেন্টিমিটার আছে, ঝামেলা লাগাইছে। এই 1 সেন্টিমিটার উচ্চতা এইচ এর মান। কোন সিলিন্ডারকে পানিতে নিমজ্জিত করলে তার উপর ক্রিয়াশীল প্লবতা, ওই যে প্লবতা মানে কি, নিচ থেকে উপর, তাহলে প্লবতার সূত্র হচ্ছে কি, তুমি এফ দিতে পারো বা ডাব্লিউ দিতে পারো, এফ ইজ ইকুয়াল টু ভি রো জি। তাহলে এটা কি আয়তন? আয়তন না, আয়তনটাকে ভাঙতে হবে, এ এইচ রো জি, বাস। এ মানে কি ভাই, ক্ষেত্রফল। তুমি একটা কাজ করতে পারো ভাইয়া, দেখো এখানে কিন্তু নিউটন আছে, তুমি এই যে সেন্টিমিটার স্কয়ার আছে না, এটাকে তুমি মিটার স্কয়ারে নিবা, এই সেন্টিমিটারটাকে মিটারে নিবা, তারপর তুমি মান বসায় দেবা। আর এখানে কিন্তু বলছে পানি, তাহলে পানির ক্ষেত্রে ঘনত্ব আমরা জানি 1000। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, যে যদি কোনো কিছু উল্লেখ না করে যে কিসের মধ্যে, তখন তোমার 1000 ধরে নিতে হবে, মনে করতে হবে পানি। ওকে, তাহলে দেখো এর মান আছে 1 সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার নাও, কেমনে জানি নাই, এই একের ভাগ দিতে হবে কত দ্বারা, 100 দ্বারা। 100 দ্বারা ভাগ দিলে আমরা 1 সেন্টিমিটার থেকে 1 মিটার নিতে পারবো, কিন্তু সেন্টিমিটার স্কয়ার আছে মানে কি, দুইটা আছে, তাহলে দুইটা থেকে 2 মিটার স্কয়ার নেওয়ার জন্য 102 বার দিতে হবে। রেজাল্ট যেটা আসে সেটা ওখানে বসাও। আচ্ছা, উচ্চতা আছে কত, 1 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার নাও, সেন্টিমিটার একটা থেকে 1 মিটার নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ, ডান, শেষ, বসাই দাও। রো এর মানে 1000, জি এর মানে 72, শেষ। জো, বুঝছো ভাইয়া? পিডিএফ দিন প্লিজ। ওকে ঠিক আছে, আমি একটাও পিডিএফ পাই না, এখানে এই গ্রুপে একটু ঘাটাঘাটি করো, তাহলে এমনি পাবা না। এই দেখো প্লবতা কি, প্লবতা কি, বিরোধী, এটা লব্ধি ঊর্ধ্বমুখী বল, রাইট, এটাও সত্য, নিচ থেকে উপরে। আর বস্তু কর্তৃক অপসারিত প্রবাহের ওজন, রাইট, কারণ কলসিটা পানির উপরে রাখলে দেখবা ওজন ওর যতটুকু ছিল এই বায়ুমণ্ডলে, এই বাতাসে যতটুকু ছিল, ওখানে দিলে আরো কমবে। সেই জন্য তার মানে আমি কিন্তু বলতে পারি বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন, বা এটাকে বলা হয় হারানো ওজন। এইটা আর হারানো ওজন একই কথা, একটু প্যাচ দিচ্ছে, এবং এই প্যাচের ব্যাপারটা আমি বেসিকে তোমাদের বুঝাই দিচ্ছি, আশা করি সেটা দেখলে ক্লিয়ার হবে। এটা দেখো, বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটি ঘটবে? এই গীত কইছে, দেখো তো, বস্তুর ওজন, ধরো সাপোজ তোমার ওজন, তরলের প্লবতা মানে ধরো তুমি পুকুরে ডুব দিলা, এখন যদি সাপোজ পুকুরে তুমি যখন, আমরা যখন পুকুরে নামি, গোসল করতে নামি, তখন কিন্তু পুকুরের পানি কি করে, নিচ থেকে উপরের দিকে, সবাই নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একটা বল প্রয়োগ করে। আর যদি এই বলটা না প্রয়োগ করতে, আমরা তো একেবারে তলায় যে শেষ, চিটপটাং। তাহলে এই কথা বলছে, বস্তুর ওজন ধরো তুমি তরলের প্লবতার চেয়ে বেশি হলে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করবে, এটার চেয়ে যদি তোমার ওজন আরো বেশি হয়, ধরো 200-300 কেজি, তাহলে তুমি কি করবা, একেবারে পানি নিচে যাওয়া ঠান্ডা মাথায় ঘুমায় পড়বা। তো এই জিনিসটাই বলছে, তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণভাবে ডুবে যাবে, আনসার শেষ। রাজশাহী 23 আসছে, তোমাদের আসার সম্ভাবনা আছে, ডান, বুঝছো? ডান ভাইয়া। এই আর কয়টা আছে, বিমাল আছে, অনেকগুলো আছে, খাইছি। এই জায়গাতে একটু দেখো, এখানে একটা জিনিস দেওয়া আছে, খুব সুন্দর একটা জিনিস দেওয়া আছে, এটা একটু বুঝবা। যখন এটা হবে কি, এটা হচ্ছে তোমার ওজন, সাপোজ তুমি চিন্তা করো তোমার ওজন বা বস্তুর ওজন, তোমার ওজনের চেয়ে ঊর্ধ্বমুখী যে বলটা, এটার চেয়ে যদি তোমার ওজন বেশি হয়, তুমি ডুবে যাবা। আর তোমার ওজন আর পানি যে নিচ থেকে উপরের দিকে যে প্লবতা বা ঊর্ধ্বমুখী যে বলটা যদি সেম হয়, তাহলে তুমি ভাসমান অবস্থায় থাকবা, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, যে দেখো ভাসবে। আর তোমার চেয়ে যদি নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল যদি বেশি হয়, তাহলে তুমি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে? আচ্ছা, ডেড সি নামে একটা সাগর আছে না, যেখানে কিন্তু মানুষ ভাসে থাকে, কোথায় জানি, এসিকে পড়াইছিলাম তোমাদের, তোমাদের বইও আছে, বুঝছো? ওখানে তো আমার যাইতে ইচ্ছা করতেছে, কে কে যাবো আমার সাথে বলো, চলো আমরা যাই, ওখানে যে রিল্যাক্সে পানির উপর ভাসা থাকবো। দেখো, পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত দেওয়া আছে এত এত, কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে, তাহলে বস্তুটি কেরোসিনে কি করবে, মানে জিনিসটা বুঝলাম না, কি হলো, খেয়াল করে একটু বিষয়টা বোঝো। পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত, তাহলে আমরা জানি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করে, আর অনুপাত মানে কি, ভাগ বুঝায়, ইস্টু বলে, তাই না?
তাহলে ভাগ আবার রো, বাট প্রথমে বলছে পানি, পানির ইংরেজি কি ওয়াটার, ওয়াটারে তুমি ডাব্লিউ এখানে বসাই দাও, এটা দ্বারা বুঝায় পানির ঘনত্ব। আর হচ্ছে কেরোসিন, তাহলে কেরোসিনের ক্ষেত্রে তুমি কি দেবা, কেরোসিন, কেই দাও, এই যে কে। তাহলে উপরেরটা হচ্ছে কিন্তু পানির ঘনত্ব, নিচেরটা হচ্ছে কেরোসিনের ঘনত্ব। তাহলে পানির ঘনত্ব কত আছে এনে 5, আর এটা হচ্ছে কিন্তু 4 আছে, তাই না? মানে কি তা কইছে, কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় বাঁচলে বস্তুটি কেরোসিনে কিভাবে থাকবে, তাহলে কেরোসিনে কিভাবে থাকবে এই কথা বলছে, তাই না? তাহলে একটু আমরা চেক করতে পারি, বলছে কি বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় থাকলে, তাহলে দেখো আর গুণ করো, তাহলে রো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটা একটু ভাগ দিতে হবে ভাই, তুমি একটু এই যে দেখো 5 যাবে উপরে 4 আসবে নিচে, ইন্টু রো কে থাকবে, এটাকে যদি তুমি ভাগ দাও না তাহলে 1.25 পাবা ইন্টু রো কে। তাহলে দেখো এটা কিভাবে থাকবে, সম্পূর্ণ ডুবে যাবে। বলতো কেন ডুবে যাবে, বলতো সম্পূর্ণ ডুবে যাবে, এই জিনিসটা কে কে বুঝছো যে কেন ডুবে যাবে? দেখো কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে তার ঘনত্ব পানির ঘনত্বের সমান। কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায়, কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে, ভাসার কথা কইছে, পানিতে যদি তোমার ভাসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে ঘনত্ব আর পানির ঘনত্ব কিন্তু তোমার সমান। আর এইখানে জিনিসটা আমিও বুঝলাম না, তাহলে কেরোসিনে সম্পূর্ণ ডুবে যাবে কেন বলতো, কেরোসিনে সম্পূর্ণ ডুবে যাবে কেন বলতে পারো, কেন ডুবে যাবে? জাস্ট একটু চিন্তার বিষয়। এবং এখানে একটা ছোট্ট একটা প্যাচ দিছে, চট্টগ্রাম তোর 23 আসছে, অনেকে কিন্তু জিনিসটা বোঝে নাই এখন পর্যন্ত, অনেকে বোঝো নাই তোমরা। এবং এটার খেলাটা হয়েছে এখান দিয়ে, তুমি দেখো পানির ঘনত্ব কিন্তু 5 আর কেরোসিনের ঘনত্ব কিন্তু 4, তার বিষয়টা বোঝো। তাহলে পানির ঘনত্ব বেশি, বুঝছো, কিন্তু পানির ঘনত্ব বেশি, তাহলে কেরোসিনেরটা কম। আচ্ছা, তাহলে পানির ঘনত্ব বেশি, কেরোসিনেরটা কম, এতটুকু আমরা ক্লিয়ার। তাহলে এটা গেল। এরপরে যে কথাটা বলছে যে বস্তুটা পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে, বস্তুটা পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে, তার মানে শিওর এই বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব সেম। তাহলে পানির ঘনত্ব যদি 5 হয়, তাহলে এই যে বস্তুটা যেটা ভাসবে, ভাসলে কি হয়, মানে সমান থাকতে হয়, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে কিন্তু তোমার এটার ঘনত্ব কিন্তু 5, বস্তুর ঘনত্ব 5। এখন যেটা বলছে এই বস্তুটাকে যদি তুমি কেরোসিনে ডুবাও, তুমি তো জানো কেরোসিনের ঘনত্ব 4, কিন্তু তুমি তো এই থিওরিটা থেকে পাইলা যে বস্তুটার ঘনত্ব হইছে 5, তাহলে তুমি যদি 4 মধ্যে ডুবাও, মানে যদি ছেড়ে দাও, তাহলে ওটা তো ওর বেশি, 4 মানে কেরোসিনের কম, তাহলে অবশ্যই একেবারে যে ডুবে যাইবে। এই হইছে কিন্তু খেলা। এই এত কিছু করার কোনো দরকার নেই, এই এত কিছু করার কোনো দরকার নেই, জাস্ট এই খেলাটা তোমার বুঝতে হবে এই লাইনটা দ্বারা, এই লাইনের ভিতরে কিন্তু খেলাটা আছে। ওকে, জাস্ট একটু ব্রেনটাকে একটু চাপ দাও, তাহলে বুঝবা না। স্যার আমার কারেন্ট ছিল না, তাই ভাই এখন একটু কি হয়েছে তোমাদের, আবার ঝগড়া করতেছো নি, আবার বাজাবাজি করলে বলবা, ঠিক আছে? পরে দেখো 200 গ্রাম ভরের এত আয়তনের একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে বলো তো, পানিতে ভাসবে না ডুববে বলো? ময়মনসিংহ 23 আসছে, তাহলে আমরা জানি একটা কোনো বস্তু, হ্যাঁ, একটা বস্তু পানিতে ছেড়ে দিলে ভাসবে না ডুববে, এটা ডিপেন্ড করে ঘনত্বের উপর। তুমি এখান থেকে ঘনত্বটা বের করবা, এটা যদি তুমি দেখো যে পানির চেয়ে বেশি বা কম, তাহলে তুমি বুঝতে পারবা, এটা পারবা। এটা কিটা হয়েছে দেখো তো, এত ভর আছে, এম এর মান আছে, আয়তন আছে, বি এর মান আছে, তাই না? এটা পানি ঘনত্ব দিয়ে দিচ্ছে, ওকে ফাইন। বস্তুর ওজন কত ভাইয়া, ওজনের একটা সূত্র আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, তাই না? তাহলে এম মানে কি ভর, ভর আছে কত 500 গ্রাম, গ্রাম থেকে কেজিতে নাও, গ্রাম বেশি বোঝায় না কেজি বেশি বোঝায়, গ্রাম বেশি বোঝায় না কেজি বেশি বোঝায়, কেজি। তাহলে তুমি কম থেকে বেশির দিকে যাবে, আমরা বাস্তবে কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য কি করি, গুণ করি, এক্ষেত্রে উল্টা ভাগ দিতে হবে। তাহলে 500 কে তুমি 1000 দ্বারা ভাগ দিবা, ডান। তাহলে তুমি গ্রাম থেকে কেজিতে পাবা, এটা গুণ দিবা, শেষ, খেলা শেষ, ডান। পরে আসি বস্তুটি পানিতে ছেড়ে দিলে ওই ডুববে না ভাসবে ভাই, ওই একই কথা, রো ইজ ইকুয়াল টু তুমি ঘনত্ব বাড়ি করবো তাহলে হইবে। দেখো কর্কের একটা ঘনত্ব আছে, তাই না? এটা হচ্ছে কিন্তু কর্কের ঘনত্ব, এত হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানি নিচে থাকবে? ওয়াও, হোয়াট এ কোশ্চেন রে, অনেক কঠিন করছে কোশ্চেনটা, হ্যাঁ, ঢাকা বোর্ডে আসছে। তো ওরা যেভাবে করছে আমি যদি ওদেরটা একটু ফলো করি, ওরা যেভাবে করছে এখানে দেওয়া আছে জিনিসটা, এখানে প্রথমে কিন্তু কর্কের ঘনত্ব দিচ্ছে এই জিনিসটা, এরপরে পানির যে ঘনত্বটা,
পানির ঘনত্ব কিন্তু 10 এর মাথায় কিউব। অনেকে বলে ভাই এটা কি পাইলেন কোথা থেকে? এটা তো এখানে দেওয়া নাই। 10 এর মাথায় কিউব মানে কি? ওই 1000 ভাই, একই কথা। পানির ঘনত্ব তো 1000ই, 1000 কেজি মিটার কিউব, সেটা এখানে লাগছে। ওরা যেহেতু একটু আপডেট না, আপডেট আকারে লাগছে, আর কিছু না। তো মাথায় রাখবা, যদি এরকম কোনো কোশ্চেন আসে যে বলছে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে, তো এরকম যদি কোশ্চেন করে, তাহলে এখানে যার ঘনত্ব বলবে ওটা হবে আগে, ভাগ এই যে পানির কথা বলছে তার ওইটা হবে কিন্তু তোমার নিচে। ওকে, এই যে রো বাই রো ডাব্লিউ, রো বাই রো ডাব্লিউ এটা তুমি দিবা। এবং এখানে বলছে কত শতাংশ, শতাংশ বললেই 100 গুণ, পার্সেন্টেজ আকারে আসে, 100 তুমি গুণ দিয়ে দিবা। তাহলে এই রো বাই এত, তাহলে বলবো ভাইয়া এখান থেকে আমি কিসের মান বের করবো? এই কর্কেটটা যেটা ঘনত্ব দেওয়া থাকবে, এই যে রো ইজ ইকুয়াল টু এত। তাহলে তুমি দেখো এখানে পাইছো কি, রো ডাব্লিউ এর 25%, মানে কত শতাংশ পানির নিচে থাকবে, এটা হচ্ছে কিন্তু পানি, তাহলে পানির নিচে থাকবে 25%। এটা তো পিস্টনের অঙ্ক। দেখো বলছে কি, একটা হাইড্রোলিক প্রেসারের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে এত এত। ছোট পিস্টনে এত নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল প্রয়োগ করবে। আচ্ছা, আমি মেইনলি সূত্র জানি না, যে এই অঙ্কটা করার জন্য যে সূত্র লাগে আমি জানি না, শিওর আমি জানি না, বাট আমরা একটু অন্যভাবে জিনিসটা শিখবো। দেখো তুমি যদি এটা দিকে ভালো করে তাকাও, ক্ষেত্রফল আছে আর বল আছে, আমাদের সম্পর্ক হবে ক্ষেত্রফল এবং বলের ভিতরে। তাহলে আমার একটা কোশ্চেনের আনসার দাও, ক্ষেত্রফল এবং বলের মধ্যে সম্পর্ক কি বলতো? তাহলে বলো ভাইয়া কেমনে বের করবো? ক্ষেত্রফল আর বল কোথায় জানি দেখছি, কি জানি, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। পেয়ে গেছি, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এই যে দেখো, এইটাই কিন্তু ক্ষেত্রফল, এইটাই কিন্তু বল। তাহলে দেখো তো ক্ষেত্রফল এবং বলের মধ্যে যে সম্পর্কটা সম্পূর্ণ উল্টা, কিনা দেখো তো, সম্পূর্ণ উল্টা না? ক্ষেত্রফল এবং বলের মধ্যে, বা ক্ষেত্রফল হচ্ছে নিচেরটা, উপরেরটা কিন্তু বল। এই ক্ষেত্রফল এবং বলের মধ্যে যে সম্পর্কটা সেটা সম্পূর্ণ উল্টা না? উল্টা কিনা? তাহলে এখান থেকে আমি একটা সূত্র বানাইতে পারি না? আমি যদি লিখি এটা যে f1 বাই f2 ইজ ইকুয়াল টু, তাহলে যেহেতু উল্টা তাহলে a2 বাই a1, এই জিনিসটা কিন্তু আমি পারি। এই জিনিসটা থেকে বানিয়ে আমি কিন্তু এটা লিখতে পারি, f1 বাই f2 ইজ ইকুয়াল টু a2 বাই a1। পারো কি পারো না বলো? কারণ সম্পূর্ণ উল্টা, তাহলে উল্টায় গেছে। এই এখন তোমাকে বলছে একটা হাইড্রোলিক প্রেসারের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল, তাহলে যেটা ছোট এটার ক্ষেত্রফলকে আমরা a1 ধরি, আর বড়টাকে আমরা a2 ধরি। তাহলে এই যে 10 সেন্টিমিটার স্কয়ার, এটাকে আমরা a1 ধরি, আর পরেরটাকে আমরা a2 ধরি। তাহলে ছোট পিস্টনে যেটাকে আমরা a1 ধরেছি, বল এত নিউটন, মানে f1 বল প্রয়োগ করলে, ধরো এটা f1 এর মান প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল, মানে f2 কত। তাহলে সেম ভাবে তুমি তো সূত্র পাইছো, f1 বাই কি পাইছো, f1 বাই f2 উল্টা a2 বাই a1, আর গুণ করো, তোমার টার্গেট হইছে f2 এর মান বের করা। তাহলে গুণ করো, f2 এর সাথে তুমি গুণ দিবা a2, আবার f1 এর সাথে গুণ দিবা a1, তুমি f2 টা বের করবা। তাহলে দেখো তো আমার সবকিছু ঠিকঠাক আছে? আমি যদি দেখতে পারতেছি এখান থেকে একটু ঝামেলা বাঁধছে, f1 এটা হবে a1 হবে, f2 a2, আচ্ছা f1 a1, তাও ঠিক আছে। তাহলে f2 ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, তাহলে এইখানে দেখো f1 যাবে উপরে, a2 আসবে নিচে ইনটু a1। আচ্ছা এখানে একটু হয়তোবা মিস্টেক হয়েছে ভাইয়া, দেখো তো মিস্টেক হয়েছে কিনা, দেখো তো এই সূত্রটার মধ্যে তো একটু আমি দেখতে পারতেছি ভুল হয়েছে। দাঁড়াও দেখি এই সম্পর্কটা অন্যভাবে আনতে পারি কিনা। তো p ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু f বাই a a। বলো তো এখানে একটু আমার ভুল হয়েছে, বলো তো এই ভুলটা কে কে ধরতে পারছো? দেখো এখানে একটু খেয়াল করো, আমার তো সম্পর্ক এভাবে বের করার কথা না, p ইজ ইকুয়াল টু f বাই a। তুমি এখন আড়াআড়ি গুণ করো, f আক্ষে a, আবার তোমার হচ্ছে পি এ। এখন তোমার সম্পর্ক বের করার কথা গাইস, এখানে একটু মিস্টেক হয়েছে। এখন তুমি সম্পর্ক বের করবা যে বল এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক হয়েছে কিন্তু তোমার সমানুপাতিক। আমি উল্টো বললাম কেন? সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এ। এই সম্পর্ক থেকে আমি এখন লিখতে পারি f1 বাই তোমার কি লিখতে পারি, f1 বাই f2 ইজ ইকুয়াল টু a1 বাই a2, কারণ এই দুইটা তোমার সমানুপাতিক, সামনাসামনি আছে, এই জন্য তোমার এই সম্পর্ক হবে। এখন এই সম্পর্ক অনুযায়ী তুমি বসাও, তাহলে এইভাবে তুমি করবা, তাহলে রেজাল্টটা চলে আসবে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যদি এইখানে দেখো তোমার হচ্ছে ক্ষেত্রফল এবং বলের কথা বলছে, সূত্র মুখস্থ পারি না, বাট এই সম্পর্ক আসছে কোথা থেকে, এই সূত্রটা কিন্তু আমাদের সবারই কিন্তু মুখস্থ আছে, এবং এই সূত্র থেকে আমরা সম্পর্কটা কিন্তু এইভাবে বের করব। বুঝছো? সেম ভাবে এটা একটু দেখো, ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই কথা।
এটা দেখো তো, এটা দেখো তো, এখানে একটা পিস্টন আছে। তো ছোট পিস্টনের প্রযুক্ত বলের মান কত? তাহলে এইটা হচ্ছে ছোটটা, এক হচ্ছে বড়টা। ছোটটার এর মানে অন ধরছে, এফ অন ধরছে। আচ্ছা, এখন বলছে কিন্তু প্রযুক্ত বলে মান, অর্থাৎ এফ ওয়ান এর মানটা বের করতে হবে। তুমি তো জানো এফ ওয়ান আর এ ওয়ান এর মধ্যে সম্পর্ক, ওই যে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, আর গুণ করো, তাহলে এফ ইজ ইকুয়াল টু এটা নিচ্ছে অন ধর পি এ, তাহলে সম্পর্ক হবে কি এফ সমানুপাতিক এ। তার মানে আমি লিখতে পারবি কি এফ ওয়ান বাই এফ টু ইজ ইকুয়াল টু এ ওয়ান বাই এ টু। বাস, খেলা শেষ। তাহলে লিখে দাও এফ ওয়ান বাই এফ টু এ ওয়ান বাই আর গুণ করো। তোমার টার্গেট হচ্ছে এফ ওয়ান এর মান বের করা, রাইট? তাহলে এফ ওয়ান এর সাথে গুণ দিবা এ টু, আবার এফ টুর সাথে গুণ দিবা এ ওয়ান। তোমার টার্গেট যেহেতু এফ ওয়ান এর মান বের করা, তাই কে দাও এফ টু ইন্টু এ ওয়ান যাবে উপরে এটা, আর নিচে আসবে কিন্তু এই এ টু। আচ্ছা, এখন তুমি মান বসাও, শেষ খেলা। এই এফ ওয়ান এর এটা হচ্ছে এফ টু, এই এফ টুর মান আছে কত? 12,500। বাস, তারপরে এই যে তোমার এটাকে বলা এ ওয়ান। এ ওয়ান মানে কি? এই ছোটটার যে ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার। এই সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে নাও, কেমনে নিবা? একটা সেন্টিমিটার থেকে একটা মিটারে নেওয়ার জন্য আমরা 100 দ্বারা ভাগ করি। সেন্টিমিটার স্কয়ার আছে মানে দুগ্গ আছে, তার মানে দুগ্গ 100 দিতে হইব। জানাবে সেটা এখানে বসাই দাও। আর নিচে আছে এ টু, আবার এটারে তুমি মিটারে নাও, এইভাবে তুমি কাজটা করবা, বুঝছো? এই যে 25 সেন্টিমিটার স্কয়ার আছে, 25 তুমি ভাগ দিবা 100 গুণ 100। বাস, জানাবে তুমি এখানে বসাই দাও, তাহলে দেখবা রেজাল্টটা কিন্তু 500 চলে আসবে। ডান, বুঝছো? অসুবিধা আছে কারো কোনো? আচ্ছা, এবার আসি টাইপ নাম্বার 4। এখানে একটু মাথায় রাখবা, বলছে কি এভারেস্ট যাই না এখন পর্যন্ত। তো এভারেস্ট পর্বত শৃঙ্গের উপর বায়ুমণ্ডলীয় পারদ চাপ কত? রাজশাহী বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। মাথায় রাখবা এই পারদ চাপের ক্ষেত্রে একটা ভ্যালু আছে যেটা মুখস্থ রাখতে হয়। দেখো 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটারের 30%। এটা একটু মাথায় রাখবা, এই জিনিসটা, এই লাইনটা। এবং এটা আসলে কোথায় পাবা? তোমাদের বইয়ের রিডিং এ লেখা আছে, সেখানে যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? কাউদি? ব্যারোমিটার। ব্যারোমিটার। আচ্ছা, তাহলে বায়ুর চাপ মাপার জন্য যন্ত্রের নাম হয়েছে ব্যারোমিটার। এই যে উষ্ণতা মাপার জন্য নাম হয়েছে কিন্তু থার্মোমিটার। তোমার জ্বর কতটুকু আছে? তারপর তরল তলে চাপ মাপার জন্য, যে পানির নিচে চাপ মাপার জন্য নাম হয়েছে ম্যানোমিটার। আর ভূমিকম্পনের তীব্রতা মাপার জন্য যন্ত্রের নাম হয়েছে কিন্তু সিসমোমিটার। যদি সম্ভব হয় এই চারটা একটু মুখস্থ করবা, ওকে? কোন সময় কোনটা আসে বলা যায় না। কারেন্ট চলে আসছে, গুড, ভালো, ভালো করছে, তা তো অনেক ভালো। নিচের কোন পদার্থের ইয়াং মডুলাস সবচেয়ে কম? এখন আবার ইয়াং মডুলাস মুখস্থ করতে হবে, যেটাকে জিপিএ দ্বারা কিন্তু প্রকাশ করে। এই ইয়াং মডুলাস নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েটে সুন্দরভাবে আলোচনা করছে, এখানে যে সামথিং আলোচনা করছে, ওকে? মাথায় রাখবা কাঠের ক্ষেত্রে এই 10, কাঠের ক্ষেত্রে 10 কত? 10। কাঁচের ক্ষেত্রে 50 থেকে 90। এটা মুখস্থ করে নিও তোমরা। তামার ক্ষেত্রে এত, হীরার ক্ষেত্রে এত, এটা আসে। এখন তুমিই বলো কার সবচেয়ে কম? এই যে ঢাকা বোর্ড 23 আসছে কিন্তু, বুঝছো? তোমার মুখস্থ করতে হবে। এই স্থিতিস্থাপকতার গুণক মানে গুণকের একক কি শিখেছি না আমি তোমাদের? দেখো তো মনে পড়ে কিনা। এই যে দেখো স্থিতিস্থাপকতার গুণাঙ্ক সূত্র হয়েছে কিন্তু পীড়ন বাই বিকৃতি। পীড়নের একক হয়েছে কি নিউটন পার মিটার স্কয়ার। এটা কিন্তু চাপের এককও নিউটন পার মিটার স্কয়ার। আবার স্থিতিস্থাপকতা এই বিকৃতির কিন্তু কোনো একক নাই, তাহলে এটাও নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তাহলে ওই তো নিউটন পার মিটার স্কয়ার। আনসার শেষ। পরে আসি, একই একক বিশিষ্ট রাশি যুগল নিচের কোনটি? একই একক, আমরা একটু দেখি। বিকৃতি পীড়ন না ভাই, বিকৃতির কোনো একক নাই। চাপ আর বিকৃতি, বিকৃতি কোনো এককই নাই ভাই, এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। চাপ ও বল না, বলের একক হয়েছে নিউটন, চাপের একক হয়েছে প্যাসকেল, মিলে না। চাপের একক হয়েছে কি তোমার প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, আর পীড়নের একক সেম, এটা হবে। দেখো এখানে লেখা শেষ। এই যে দেখো কোন পদার্থ বৃদ্ধির কারণে বাতাসের ঘনত্ব কমে যায়? কোন পদার্থ বৃদ্ধির কারণে বাতাসের ঘনত্ব কমে যাবে? জলীয় বাষ্প শব্দটা তোমরা কিন্তু সবাই শুনেছো, তাই না? এখানে লেখা আছে। তো জলীয় বাষ্প, জলীয় বাষ্প যত বাড়বে বাতাসের ঘনত্ব তত কমবে। জলীয় বাষ্প যত বাড়বে বাতাসের ঘনত্ব তত কমবে। তোমরা শুনছো না যে অনেক উপরে উঠলে অক্সিজেন কি জানি কম পায়, এরকম শুনছো না? শ্বাস করতে কষ্ট হয়, শুনছো তোমরা? হ্যাঁ, পইরো ওগুলো একটু মাঝে মধ্যে। গুগল মামার কাছে গিয়ে বলবা আমি যদি এভারেস্টের চূড়ায় উঠি আমি অক্সিজেন কতটুকু পাবো। হ্যাঁ, দেখো সার্চ দিয়া। ব্যারোমিটারের উষ্ণতার পরিবর্তন দেখে আমরা কি বুঝতে পারি? কি বুঝতে পারি?
ব্যারোমিটার দিয়ে কি কি করা হয়? চাপের মাপটাপ করা হয়, চাপ। তাহলে দেখো এই বায়ুমণ্ডলের চাপের পরিমাণ শেষ। ওকে, ভূপৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায়, এই যে দেখো ভূপৃষ্ঠের সমুদ্র সমতল থেকে তুমি যতই উপরে উঠবা ততই কিন্তু তোমার বায়ুমণ্ডলের ওজন তত না, বায়ুর ঘনত্ব তত হ্রাস পাবে, বায়ুর চাপ তত হ্রাস পাবে। দেখো এই দুইটা জিনিস যত তুমি উপরে উঠতে থাকবা। তো এটা আসলে তোমাদের বইয়ে লেখা আছে, রিডিং তোমাদের পড়তে বলছিলাম। দেখো বাল্ক মডুলাসের একক কোনটা? ওই একই কথা, নিউটন পার মিটার স্কয়ার। যে একই কথা, নিউটন পার মিটার স্কয়ার। কয়টা বোর্ডে আসছে? সিরিয়াল বোর্ড 23 আসছে, দিনাজপুর বোর্ড 23 আসছে। তাহলে তুমি চিন্তা করো এটাতে কতটা ইম্পর্টেন্ট। পীড়ন বিকৃতির মধ্যে সম্পর্ক কোনটি বলো তো? এই বলো, পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক কি? পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। সমানুপাতিক, বুঝছো? এই যে আমি একটু দেখাই তোমাদের, এই যে জিনিসটা লাগছিলাম না, পীড়ন বাই বিকৃতি, এটা তো সূত্র, কিন্তু মেইন সম্পর্ক হইছে পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক হইছে সমানুপাতিক। তো এখান থেকে আমি কিন্তু এই জিনিসটা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি, যেটাকে আমি বলতে পারি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। আচ্ছা, তাহলে এটা হবে কিন্তু তোমার সমানুপাতিক। ঠিক আছে, গেল এটা। পরে আসি পীড়নের একক কি? ওরে ভাই কতবার একটা পড়া বারবার পড়বো, দুইটা পড়ে আসছে। পরে আসি, আহা এইখানে দেখো, এইখানে দেখো, এই যে তারটির দৈর্ঘ্য এত বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত? এই যে পীড়নের একটা সূত্র দিছে, এই ওয়াই ইন্টু এল বাই এল। এই জিনিসটা হচ্ছে কিন্তু তোমার কি বলে, এই যে তোমার হচ্ছে ইয়াং মডুলাস। ওয়াই মানে কি? ইয়াং মডুলাস। এই ইয়াং এর গুণাঙ্ক দিছে, ওই ইয়াং এর গুণাঙ্ক, এটা হচ্ছে কিন্তু ওয়াই এর মান। ইয়াং বিজ্ঞানীর নাম হচ্ছে কিন্তু ইয়াং, বুঝছো? তো এই এমসিকিউটা আমি এখন বুঝাবো না, কারণ এটার একটা ম্যাথ আছে, সৃজনশীল আমি তোমাদেরকে বুঝাই দেবো, ওটা করতে পারলে তোমরা এটা পারবা। ওকে, এটা ইন্টারমিডিয়েটের পড়া, এখানে ঢুকাই দিছে। আচ্ছা, পীড়নের মাত্রা সেম, একই কথা। ও মাত্রা তুমি কেমনে বের করবা বলো তো? মাত্রা কেমনে বের করবা? তুমি তো জানো পীড়ন আর চাপ সমান কথা, তাহলে চাপের সূত্র কি? P = F/A। তাহলে পীড়নের সূত্র তো এটা হবে, তাহলে মাত্রা কি? বল বল, আমি জানি কি F = ma। ভরের মাত্রা কি? ক্যাপিটাল M। ত্বরণের মাত্রা LT এর মাত্রা -2। এই হচ্ছে কিন্তু তোমার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল হচ্ছে কিন্তু 2m। এল কাটা গেলে একটা একটা এল থাকে, এলটা উপরে উঠালে এল এর মাত্রা -1, টি এর মাত্রা -2। ডান। সো এটা কিন্তু মাত্রা। তা আমার ইয়াং মডুলাস কত ভাইয়া? একটু তোমরা পড়ো। ঠিক আছে। ও এখানে একটা জিনিস মাথায় রাখবা, লাস্টে কিন্তু জানো তোমরা, আমরা জানি পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। ঠিক আছে, কিন্তু আরো একটা অবস্থা আছে, সেটার নাম হচ্ছে প্লাজমা। তাহলে বজ্রপাত যদি হয়, হ্যাঁ, যে বিজলিত আলোটা দেখা যায়, বজ্রপাত হলে কিন্তু একটা আলো ঝালকানি দেখো না, সেটি পদার্থের কোন অবস্থা? মাথায় গেঁথে নেবে, এটা একটা প্লাজমা। এটা একটা প্লাজমা, আপাতত মনে রাখো। ইন্টারমিডিয়েট উঠলে এটা ডিটেলসে তোমরা জানতে পারবা। এটা হচ্ছে ভাইয়া প্লাজমার জন্য তুমি আলোর ঝলকানিটা দেখতে পাও। ওকে, এটা কিন্তু বোর্ডে আসছে ভাইয়া, রাজশাহী 23 আসছে। ওকে, তাহলে প্লাজমা কি? ওই যে পদার্থের চতুর্থ কিন্তু একটা অবস্থা, কণাগুলো তড়িৎ বহন করে থাকে, কারণ প্লাজমা তড়িৎ বহন করে থাকে, কণাগুলো নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, এই তিনটা কিন্তু হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আর আছে না শেষ? এমসিকিউ মোটামুটি পানি পানি কিনা বলো? শেষ আমাদের এমসিকিউ, পিডিএফ দিয়ে দেবো অনেক। এমসিকিউ শেষ, এমসিকিউ মোটামুটি পানি পানি কিনা? চিপস খাবা কেউ? মেয়ে যাবিন জামান? আচ্ছা আমার ইটা কনে, হ্যাঁ আমার খাবারটা কই, কে নিয়ে গেল? ওই যে কি জানি কয় ওটার, যা আমরা দিয়েছিলি চকলেটের মতো। আচ্ছা তোমরা সবাই চিপস খাও, আমি চকলেট খাই। দাও একটা চকলেট দাও। পালস খাবা তোমরা? পালস খাও, শক্তি বাড়াও। ওকে, ও ওইটা তলে ছিল। পালস খাবা? পালস দেখো আমার কাছে দুইটা আছে,
আমার কাছে দুইটা আছে। এখন তোমাদের যদি একটা ভাবি থাকতো, সে একটা খাইতো, আমি একটা খাইতাম। এখন তোমাদের ভাবি নেই, তোমাদেরকে আমি এত বলি একটা ভাবি খুঁজে দাও, না তোমরা আসলে কথা শুনতেছো না। সে থাকলে একটা খাইতো, আমি একটা খাইতাম, তাই না? বলো ভাই, আমাদের দেন, তোমাদের কিভাবে দেবো বলো? তোমরা যদি থাকতো তাহলে অবশ্যই দিতাম। একটা ভাবি খুঁজে দিও তোমরা, হ্যাঁ? নাও, তোমাদের নাও, এই যে নাও, আমি দিলাম, তুমি এখন কেমনে খাবা? ওই যে একটা গল্প শুনছো, মনে মনে কি জানি, মনে মনে কলা খাও, হ্যাঁ, ওখান থেকে কি সুন্দর ক্যালকুলেশন করে বলে দেয় যে কত নামছে। ওরকম তুমি মনে মনে পালস খাও, পালস খাও, শক্তি বাড়াও। ওকে, আপনি দুইটা খাইয়ে নেন, রাইট, ঠিক আছে ভাইয়া। নরসিংদী এসে ঘুরে যাইয়েন, রুমি আক্তার, ঠিক আছে ভাই, আসবো। শিরিন সুলতানা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ভাইয়া, ভাবি পাইছি, নিবেন? আচ্ছা দিও ভাইয়া, ভাবি কুরিয়ারে পাঠাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। এসকে রাকিবুল ভাইয়া, আমার একটা সমস্যা এখনো সমাধান করা হয়নি। আমি ড্যাশবোর্ডে পাসওয়ার্ড ভুলে গেছিলাম, কিন্তু এখন নতুন করে রেজিস্ট্রেশন করছে, আমার পাসওয়ার্ড ঠিক করে দেয়নি। তুমি নতুন করে রেজিস্ট্রেশন করে থাকলে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবা যে আমি ভর্তি আছি, আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি, আমার নতুন অর্ডার নাম্বার হয়েছে এইটা, আমাকে অ্যাড করে দেন। ঠিক আছে, ঠিক আছে। নরসিংদী গেলে কি ভাবি পাবো? ঠিক আছে, আচ্ছা, অবশ্যই যাবো ইনশাল্লাহ। অদৃশ্য দেয়াল ভাইয়া, ময়মনসিং এসে ঘুরে যান, সব জায়গায় যাব, বুঝছো? মারুফ ভাইয়ের নামে মামলা দিব। হ্যাঁ, মামলা তো দেওয়ার কথাই, তোমার সমস্যা এখনো সমাধান করে নাই। ঠিক আছে, অবশ্যই দিবা, কেন দিবা না? ভাইয়া আমরা শুন শীঘ্রই ভাবিকে দেখতে চাই। শিরিন সুলতানা, তা খুঁজে দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে করাইছি না, আর করাবো না, বুঝছো? কারণ তোমাদের এখন সম্পূর্ণ মাথার উপর দিয়ে যাবে। তোমাদের জন্য 15টা সৃজনশীল সাজায় রাখছে, এই যে দেখো, এই ঢাকা বোর্ড 23 হচ্ছে একটা, ওইটা দেখো রাজশাহী 23 হচ্ছে, ওইটা দেখো যশোর 23। 15টা সৃজনশীল কিন্তু আমাদের করতে হবে ইনশাল্লাহ, আগামীকালকে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, এবং আরেকটা কথা বলিনি ভাইয়া, কালকে হয়তোবা আমি রাতের ক্লাসটা নাও নিতে পারি তোমাদের, বাট রাতের ক্লাস যদি না নিয়ে থাকি, আগামীকালকে আমি তোমাদেরকে সকালবেলা ইংরেজি ক্লাস আছে 8টার সময়, 9টা বা 10টা, আমি তোমাদের ইনশাল্লাহ আগামীকাল 10টার সময় ক্লাসটা নিব। যারা থাকতে পারবা আলহামদুলিল্লাহ, যারা না থাকতে পারবা তোমরা পরে ক্লাসটা নিও, ঠিক আছে, মানে দেখে নিও। ঠিক আছে, এনি প্রবলেম? ইতা সকাল 10টার সময় আগামীকালকে আমি ক্লাসটা নিয়ে আসছি। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আগামীকালকে আমি ঠিক সকাল 10টার সময় ক্লাস নিব, ঠিক আছে? বুঝছেন? 10টার সময় আমি ক্লাস নিব। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে 10টার সময়। সবাই থাকো, আল্লাহ হাফেজ।